মেয়েটা মোটেও ভালো এবং হিসেবি প্রকৃতির ছিল না। শেষে যদি তার টিস্যু এবং স্যানিটাইজার ব্যবহার করে টাকা না দিত, তখন ইভা কিভাবে তার বাবাকে 21 টাকার হিসাব দিত? সময় প্রবাহমান, সে স্থির থাকে না কারো জন্যে। বাধাহীন নদী স্রোতের ন্যায় সে বয়ে চলে নিজ ইচ্ছায় নিজ গতিতে। এরই মধ্যে কেটে গেল দিন চারেক। এই কয়দিনে মৌনতার সাথে আদর্শের না ঠিকভাবে কথা হয়েছে আর না দেখা হয়েছে। কলেজে আসা যাওয়ার ক্ষেত্রে মেয়েটা সর্বদাই তার চোখ এড়িয়ে চলার চেষ্টায় মত্ত ছিল। নয়তো ক্লাস শুরু হওয়ার একদম লাগোয়ার সময় কলেজে এসেছে মৌনতা, যে সেও এসেছে আর ক্লাসও শুরু হয়ে গেছে। আদর্শ বেশ অনেকবার মেয়েটার নাম্বারেও কল করেছে, কিন্তু বারংবারই বলেছে ব্যস্ত আছে, হয়তো তার নাম্বারটা ব্লক করে দিয়েছে। আচ্ছা, মেয়েটা কি এখন একটু বেশি করছে না? অপরিণত বয়সে আদর্শ নিজের অজান্তেই ভুল করে ফেলেছিল। সে ভুলের মাসুল তো আর কম দিন ধরে দিচ্ছে না ছেলেটা। কত অপেক্ষা, কত রাত নির্ঘুম কাটে, অবশেষে সে দেখা পেয়েছে মৌনতার। মেয়েটা তাকে মাফ করবে নাকি করবে না তা না হয় পরের কথা, আগে দুই দণ্ড স্থির হয়ে তার কথাগুলো তো শুনবে, একটু বোঝার তো চেষ্টা করবে। তা নয় সর্বদা থাকে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দূরে দূরে থাকে। এখন অবধি আদর্শ তার মনের কথাটা বলতেও সক্ষম হয়নি মৌনতাকে। বলবে কি করে, যেখানে মেয়েটা তাকে পুরনো একটা ভুলের জন্য মাফ পর্যন্ত করেনি, সেখানে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ালে যদি হিতে বিপরীত হয়, আদর্শের উপর যদি আরও ঘৃণা জন্মায় মৌনতার, আদর্শ কি করবে এখন? কি করা উচিত তার? এভাবে আর কতদিন? আদর্শ নিজ মনে আকাশ পাতাল ভাবছে, ভাবতেই হাঁটছিল কলেজ ক্যাম্পাসে। হঠাৎ সম্মুখপানে চোখ যেতেই থমকে গেল ছেলেটা। পায়ের তালু থেকে মস্তক অব্দি জ্বলে উঠল যেন। মনত একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, আবার হেসে হেসে কি যেন বলছে। ছেলেটা কথা বলার মাঝে মাঝে মাথায় হাত রাখছে মেয়েটার মাথায়। বুকের ভেতরটা মোচড় মেরে উঠল আদর্শে। তবে কি এতদিনে মৌনতা নিজের হৃদয়ে অন্য কারো নাম লিখিয়ে ফেলেছে? ভালোবাসে সে অন্য কাউকে? মৌনতার কি প্রেমিক রয়েছে? না, আর ভাবতে পারছে না আদর্শ। চারিদিক যেন বিষাক্ত হয়ে উঠেছে মুহূর্তে। পাজরা চলতে চাইছে না সম্মুখের দিকে। কিঞ্চিত সময় নিয়ে আদর্শ দেখতে চাইল মৌনতার সাথে থাকা ছেলেটাকে, কিন্তু ছেলেটা তার পানে পিঠ করে দাঁড়ানোর জন্য দেখতে পেল না। হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল আদর্শের মন প্রাণ। তবে কি তার এতদিনের অপেক্ষা, হৃদয়ের স্থান পাওয়া এক আকাশসম ভালোবাসা বৃথা গেল? না, এ হতে পারে না। মৌনতা তার, শুধুমাত্র তার। বিষাদে পরিপূর্ণ হৃদয়ে এতক্ষণের বিষাদ কাটিয়ে এবার স্থান করে নিল জেদ, ক্রোধ। না, মেয়েটা এক সেকেন্ডের জন্য তার কথা শুনছে আর না সময় দিচ্ছে। এখন আবার কোথাকার কোন ছেলের হাত ধরে তাকে পোড়াচ্ছে। আদর্শ নিজের ভাবনার অবসান ঘটিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল মৌনতার পানে। মৌনতার সাথে থাকা এতক্ষণে ছেলেটাও তার কথা শেষ করে চলে গিয়েছে। মেয়েটাও কেবল পা বাড়িয়েছিল ক্লাসের দিকে। আদর্শ তাড়াহুড়োর ভঙ্গিতে খপ করে টেনে ধরল মৌনতার এক হাত। থমকে দাঁড়ালো মেয়েটা। পিছন ঘুরে আদর্শকে দেখে ভ্রু কুচকে ফেললো। সে ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, কি সমস্যা? এভাবে হাত ধরেছেন কেন? আদর্শ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। আশেপাশে তাকে মৌনতার ধরা হাতটা ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো কলেজের ভেতরের দিকে। মৌনতার কপালে ভাঁজ পড়ল, তেতে উঠল। সে শক্ত কণ্ঠে বলল, এভাবে কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের হাত ধরে টানাটানি করা কোন ধরনের অসভ্যতা? আদর্শ তেমন একটা পাত্তা দিল না মৌনতার কথায়, উত্তরও দিল না কোনো। মৌনতার হাত ধরে রেখে খুঁজে খুঁজে একটা ফাঁকা ক্লাস বের করলো। চঞ্চল পায়ে মেয়েটাকে নিয়ে ঢুকলো সেখানে। মৌনতার মেজাজ বিগড়ালো চরম পর্যায়ে। ছেলেটা শুরু করেছেটা কি? এভাবে ভরা কলেজের সামনে হাত ধরে টানাটানি। মৌনতা ক্রোধিত ভঙ্গিতে আদর্শের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ওই শক্তপোক্ত পুরুষালী হাতের বাঁধন খণ্ডন করা কি আর চারটেখানি কথা? মৌনতাও পারল না আদর্শের পুরুষালী শক্তির সাথে। শেষে আর উপায় না পেয়ে একটু ঝুঁকে বেশ জোরে সোরে কামড়ে দিল ছেলেটার হাতের উপর পৃষ্ঠ। আদর্শ দাঁতে দাঁত চেপে সহ্য করলো সে কামড়ের ব্যথা। দিশেহারা হয়ে মৌনতাকে চেপে ধরলো ফাঁকা ক্লাসের দেয়ালে। মৌনতা তাজ্জব বনে গেল। দাঁতে দাঁত চেপে তাকালো আদর্শের পানে, কটমট করে বলল, ছাড়বেন নাকি আমি চিৎকার করব? আদর্শ বিরক্ত হলো, কপালে ভাঁজ ফেলে বলল, সিনেমার ডায়লগ মারা বন্ধ করো। চিৎকার করলে কি হবে? বড়জোর তোমার চিৎকার শুনে 2-4 জন মানুষ আসবে। একটা ছেলে আর একটা মেয়েকে ফাঁকা ক্লাসে ঢলাঢলি করতে দেখবে। তুমি কেঁদে কেঁদে বলবে, আদর্শ আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। আর আমি বলবো আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তুমি স্বইচ্ছায় এখানে এসেছো। জনগণ বিভ্রান্ত হবে। ফলস্বরূপ আমাদের নাম পুরো কলেজময় ছড়িয়ে পড়বে। মেডিকেলে ভর্তি না হতে হতেই তোমার আমার শরীরে নষ্ট তকমা লেগে যাবে। আদর্শের পুরো কথা কর্ণভেদ করে মস্তিষ্কে হানা দিতে যেন হতভম্ব হয়ে পড়ল মৌনতা। এসব কি বলছে আদর্শ? তার সাথে আদর্শর প্রেমের সম্পর্ক আবার সে স্বইচ্ছায় এখানে এসেছে? সবচেয়ে বড় কথা, আদর্শ তো নাকি মৌনতার ধারণার ভুল। আদর্শ তো এভাবে এত কথা তার উপরে সত্য মিথ্যা মিলিয়ে কখনো বলতো না। সে তার নামের মতোই আদর্শবান ছিল না। না, এবার আদর্শের বাড়িতে গিয়ে দেখতে হবে এই আদর্শ তো নাকি আদর্শের চেহারার সাথে মিল রেখে অন্য কেউ। মৌনতার ভাবনার মধ্যে আদর্শ মুখ খুলল আবার।
কোনো ইতিউতি না করে সরাসরি বলল। ছেলেটাকে মৌনতা ভ্রু কুচকালো, আদর্শর পানে দৃষ্টি রেখে বলল, কোন ছেলে? একটু আগে যে ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছিলে। মৌনতা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল আদর্শর পানে, অতঃপর বেশ স্বাভাবিকভাবেই বলল, আপনাকে কেন বলবো? আমি জিজ্ঞেস করেছি বিথায়। আপনি জিজ্ঞেস করলে আমি বলতে বাধ্য নই। আদর্শ দাঁতে দাঁত চাপলে একটু এগিয়ে ক্রোধের বশে মৌনতার সাথে দূরত্ব কমে মেয়েটার ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। শক্ত কণ্ঠে শুধালো, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ছেলেটা কে ছিল? মৌনতা শিউরে উঠল। আদর্শ আর তার মধ্যকার দূরত্ব খুব বেশি হলে 2 ইঞ্চি। ছেলেটার উত্তপ্ত প্রতিটা নিঃশ্বাস আছড়ে পড়ছে তার মুখশ্রী জুড়ে। তার উপর এই প্রথম কোনো পুরুষ মেয়েটার এতটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। মৌনতার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে দুর্বার গতিতে। হৃদয়ে কেমন অদ্ভুত অনুভূতিরা ডানা মেলতে শুরু করেছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে ক্ষুদ্র সময়ের ব্যবধানে। এলোমেলো দৃষ্টি ফেলল মৌনতা, হাঁসফাঁস করে বলল, দূরে সরুন। আদর্শ ভ্রু কুচকালো। মৌনতার মুখশ্রী অবলোকনে বুঝতে পারল মেয়েটার অস্বস্তি বোধ। আর দূরে সরল না আদর্শ। বাঁকা হেসে বলল, ছেলেটা কে না বললে 1 ইঞ্চি দূরে সরাতো, দূরে থাক, আরো 1 ইঞ্চি কাছে আসবো। মৌনতা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আদর্শের পানে। আর 1 ইঞ্চি তার পানে আগানো তো এক প্রকার তার শরীরের সাথে লেগে যাওয়া। ছিছি, আদর্শ তো নির্লজ্জ কবে থেকে হলো? মৌনতা কিছুটা শক্ত দৃষ্টিতে তাকালো আদর্শের পানে, ঝাঁঝানো কণ্ঠে বলল, দূরে সরুন নির্লজ্জ পুরুষ। একটা মেয়ের এত কাছে দাঁড়াতে বিন্দু পরিমাণ লজ্জা করছে না আপনার? আদর্শ খুব একটা পাত্তা দিল না, মৌনতার কথায় নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এই মুহূর্তে ওই ছেলেটা কে ছিল তা জানার থেকে আমার নিকট অধিক গুরুত্বপূর্ণ কিছুই নয়, এমনকি আমার লজ্জাও নেই। তুমি ছেলেটাকে বলে দাও আমি দূরে সরে দাঁড়াচ্ছি। এলোমেলো দৃষ্টি ফেলল মৌনতা, আমতা আমতা করে বলল, ভাই, ওইটা মামুন ভাইয়া ছিল। আজই অফিস থেকে বদলি নিয়ে ঢাকায় এসছে। আদর্শ হৃদয়ে যেন একটু শীতলতা অনুভব করলো। শান্ত হলো ছেলেটার মন মস্তিষ্ক। যাক, ওটা অন্তত মৌনতার প্রেমিক ছিল না। কিন্তু যদি মৌনতার জীবনে তেমন কেউ থেকে থাকে, তখন মেয়েটার সাথে আদর্শের সাক্ষাৎ নেই প্রায় অনেক বছর। এর মধ্যে কেউ তো আসতেও পারে তার জীবনে। আদর্শের ভয় হলো, হৃদয়ের জায়গায় শীতলতার স্থানে আবারও স্থান করে নিল ভয়। আদর্শ নিজের ভাবনার এই ডুবে দাঁড়িয়ে রইল ওইভাবেই। কিঞ্চিত সময় অতিবাহিত হওয়ার পরও আদর্শ সরে না দাঁড়ানোতে কপালে ভাঁজ পড়ল মৌনতার। রুক্ষ কণ্ঠে এসে বলল, কি হলো, এবার তো দূরে সরুন। আদর্শর ধ্যান ভাঙল, তবে সে দূরে সরে দাঁড়ালো না, আগের স্থানেই দাঁড়িয়েই বলল, দূরে সরবো ঠিক আছে, তবে তার আগে আমাকে মাফ করতে হবে। মৌনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কিসের মাফ? আমার অপরিণত বয়সে করা ভুলটার জন্য, অর্থাৎ তোমাকে অপমান করার জন্য। মৌনতা মৃদু হাসল, ঠান্ডা কণ্ঠেই বলল, আমার মাফে আপনার কি আসে যায়? কে হই আমি আপনার? আদর্শ অস্থির হলো, ব্যাকুল কণ্ঠে বলল, তোমার মাফে আমার আসে যায়, কারণ তুমি আমার। এইটুকু বলে আটকে গেল আদর্শ। নিজের হৃদয়ের কথা মুখে আনতে পারল না সে। মনের করে ভয় জাগলো, যদি সে নিজের মনের কথা বলে দেওয়ার মৌনতা তাকে ভুল বুঝে আবারও হারিয়ে যায় বহুদূরে। ক্রমশ হাতের বাঁধন আলগা হলো আদর্শের। মৌনতাও সুযোগটা লুফে নিতে দেরি করলো না খুব একটা। বুদ্ধিমতী মেয়ে, সে আদর্শের হাতের বাঁধন আলগা হতে নিজেকে ছাড়িয়ে নিল ছেলেটা হাতের বাঁধন থেকে। আদর্শ আবার তাকে ধরে নেওয়ার আগে ছুটে বেরিয়ে গেল কক্ষ থেকে। আদর্শ কিঞ্চিত সময় নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মৌনতার চলে যাওয়ার পানে। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় নিল একটু। অতঃপর নিজেও পা চালিয়ে হাঁটা ধরল ক্লাসের দিকে। খানিক সময় অতিবাহিত হতেই ক্লাসে পৌঁছালো আদর্শ। মেহেদি আর রিয়াদ এক প্রকার ছুটে এলো তার কাছে। তখন মৌনতাকে টেনে নিয়ে যাওয়ার ক্ষণে তারা দেখেছিল, তাই তো বন্ধুর প্রেমের খবর নিতে ছুটে এসেছে তারা। মেহেদি বেশ হাসি মুখে আদর্শের বাহুতে চাপড় মেরে বলল, কি বামা, কত দূর? আদর্শ হতাশার নিঃশ্বাস ফেলল। বেঞ্চে বসতে বসতে বলল, আর দূর, সামনেই তো এগোতে পারছি না। রিয়াদ বসলো আদর্শের পাশে, অবাক কণ্ঠে প্রশ্ন করলো, তাহলে টেনে ফাঁকা রুমে নিয়ে এতক্ষণ কি করলে? আদর্শ সরু দৃষ্টিতে তাকালো রিয়াদের পানে, চোখ ছোট ছোট করে বলল, কিছু প্রশ্নের উত্তর নিতে গিয়েছিলাম। কেন, তোরা কি ভেবেছিলি? মেহেদি নিজের বুক চাপ পড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হতাশাপূর্ণ কণ্ঠে বলল, তোরে দ্বারা কিচ্ছু হবে না আদর্শ। কোথায় আমরা ভেবেছিলাম ফাঁকা ক্লাসে 2-4টা পাপ্পি চাপ্পি মেরে এসেছিল, তা না গিয়েছিলে প্রশ্নের উত্তর জানতে। মেহেদির কথা শেষ হতে না হতে রিয়াদ মুখ খুলল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, আমার তো পুরো পুরুষত্বের উপরেই সন্দেহ লাগছে শালা। রিয়াদের কথা শেষ হতেই তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদর্শ। চুপসে গেল রিয়াদ, সাথে মেহেদিও কিছুটা ভড়কালো। ঢোক গিলে রিয়াদ বলল, না রে ভাই, তুই আসল পুরুষ। তোর মতো একখান পুরুষ এই তল্লাটে নাই। বেলা গড়ালো কিছুটা।
সকালের নমনীয় সূর্যটা তার তেজদীপ্ত রূপ ধারণ করে জায়গা করে নিয়েছে আকাশে। মৌনতাদের ক্লাস শেষ হয়েছে। ক্লাস শেষে বের হওয়ার সময় একটু ভিড় থাকে সর্বদাই। সকলে একসাথে বের হতে গিয়ে মৃদু ধাক্কাধাক্কিরও সৃষ্টি হয়। আসলে কেবল তো এরা ইন্টার শেষ করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে না, বয়সটা খুব একটা বেড়েছে, আর না বুদ্ধিশুদ্ধি ততটা পাকাপোক্ত রয়েছে। বয়সটা 18 বছর অতিক্রম করে অল্প স্বল্প প্রাপ্ত বয়সে উপনীত হলেও মন মস্তিষ্ক এখনও সে কিশোর বয়সটাই ধারণ করতে ব্যস্ত। ক্লাস শেষে বের হতে গিয়ে পেছন থেকে হঠাৎ আসা ধাক্কায় পিউ নিজের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হলো। হুমড়ি খেয়ে পড়ল সম্মুখের দিকে, কিন্তু না, এভাবে কলেজ ক্লাসে আছাড় খেয়ে নিজের মান ইজ্জত নিলামে তুলতে একদম ইচ্ছুক নয় মেয়েটা। সে নিজেকে বাঁচাতে সম্মুখে কে আছে না দেখে খামচে ধরল তার পৃষ্ঠদেশ। সাথে সাথেই শোনা গেল সম্মুখ থেকে এক যুবকের মৃদু আর্তনাদ। হকচকিয়ে উঠল পিউ। দ্রুত হাত সরিয়ে আনলো যুবকের পিঠ থেকে, কিন্তু ততক্ষণে ছেলেটার পিঠের দিকে শার্ট ছিঁড়ে পিউয়ের হাতে। অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো পিউ। হাতে ধরে থাকা শার্টের ছেঁড়া অংশ নমনীয় হস্তে লাগিয়ে দিল ছেলেটার পিঠে। জোরপূর্বক হেসে বলল, দুঃখিত, ভুলবশত হয়ে গেছে। ছেলেটা পিঠে হাত দিয়ে নাক মুখ কুচকে ঘুরে দাঁড়ালো পিউয়ের দিকে। সাথে সাথে পিঠে লাগানো শার্টের ছেঁড়া অংশটা খসে পড়ল নিচে। ছেলেটার মুখ পানে তাকে আরও অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটাও। এই তো সেদিন রেস্টুরেন্টে দেখা হওয়ার সেই ছেলেগুলোর একজন, কি যেন নাম, হ্যাঁ রিয়াদ। তা পাশে তার সেদিনের অন্য ছেলে দুটো আছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। পিউ নিজের ওষ্ঠ টেনে অপ্রস্তুত হাসলো, আবার আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। রিয়াদ অগ্নিদৃষ্টিতে তাকালো পিউয়ের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার দুঃখ ধুয়ে ধুয়ে আমি কি পানি খাবো? একে তো খামচে ধরছো, তার উপর আবার শার্টটা ছিঁড়ে ফেলছো। এখন আমি এই ভর রাস্তা থেকে শেষ শার্টটা পরে বাড়িতে কিভাবে যাব? পিউ এলোমেলো দৃষ্টি ফেললো। এমনি মেয়েটা ভীষণ ভীতু স্বভাবের, কারো কথার পৃষ্ঠে খুব একটা জবাব দিতে পারে না। আর সেখানে যদি হয় অপরিচিত পুরুষ মানুষ, তাহলে তো কথাই নেই। সে প্রথম দিন মৌনতাকে চিনেও নিজে যেচে গিয়ে মেয়েটার সাথে পরিচিত হতেও বেশ বেগ পেতে হয়েছিল। তবুও নতুন কলেজে একটু কারো স্বাচ্ছন্দ্যবোধে চলার লোভে মেয়েটার সাথে পরিচিত হয়েছিল। তারপর নিজে থেকে এলো ইভা, আর তখন থেকে তো তাদের মধ্যে মাখো মাখো সম্পর্ক। তুমি থেকে তুইতে নেমে এসেছে তারা। পিউ ভীতভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা শার্টের ছেঁড়া অংশটা তুলল। রিয়াদের পানে বাড়িয়ে দিয়ে বোকা বোকা কণ্ঠে বলল, এই অংশটা ওইখানে কোনোভাবে লাগিয়ে চলে যান। রিয়াদ যেন হতবাক না হয়ে পারল না। এই ছেঁড়া শার্টের অংশ সে এখন কি দিয়ে লাগাবে? আর চাইলেই কি সেলাই বা গামছাড়া ছেঁড়া শার্ট লাগানো যায়? তাও সেলাইয়ের দাগ পড়ে থাকে। রিয়াদ দাঁতে দাঁত চাপলো, ধমকের সুরে পিউকে বলল, আমার সাথে তুমি মজা করছো বেয়াদব মেয়ে? আমি এই শার্টের ছেঁড়া অংশ কিভাবে লাগাবো এখানে দাঁড়িয়ে? তোমার বাপ দাদা কি সেলাই মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে এখানে? আমার শার্ট কেন ছিঁড়লে তুমি? রিয়াদের ধমকে কেঁপে উঠল পিউ, ছলছল করে উঠল তার চোখ জোড়া। ফুপিয়ে বলল, একদম আমার বাপ দাদা তুলে কথা বলবেন না। শার্ট আমি ছিঁড়েছি, আমি কিনে দিব আবার। পিউয়ের কথা শেষ হতে না হতেই শোনা গেল মৌনতার কণ্ঠস্বর। বেশ শক্ত কণ্ঠে সে বলল, গুলিস্তানের ফুটপাথ থেকে কেনা শার্ট আবার তুই কি কিনে দিবি? পিউ মৌনতার ইভা একসাথেই বেরিয়েছিল মাঝখানে। ভিড়ের মধ্যে মৌনতার ইভা আগে আগে বেরিয়ে গিয়েছিল, কিন্তু কিছুটা পথ গিয়েও যখন পিউকে আসতে দেখছিল না, তখন তারা আবারও ফেরত এসেছিল মেয়েটাকে খুঁজতে। এখানে এসে দেখে এই অবস্থা। ইভা দ্রুত এগিয়ে গেল পিউয়ের পানে, দ্রুত ব্যাগ থেকে হ্যান্ড স্যানিটাইজারের বোতল বের করে মাখালো পিউয়ের হাতে। থমথমে কণ্ঠে বলল, ওই ঘামাত্মক শার্টটি নিশ্চয়ই অনেক জীবাণু ছিল। এই জীবাণু কোনোভাবে তোর পেটে গেলে আবার পেট খারাপ হবে। রিয়াদ অবাক হয়ে তাকালো মৌনতার পানে, অবাক কণ্ঠে বলল, এই গুলিস্তান থেকে কেনা শার্ট। তা নয়তো কি? শুধু তাই না, এটা ফুটপাতের ডেট অফার হওয়া শার্ট। যদি তাই না হতো তবে এভাবে একটা মেয়ের ছোঁয়াতেই ছিঁড়ে যেত না। এবার এগিয়ে এলো আদর্শ। মৌনতার মুখোমুখি দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, তোমার বান্ধবী মোটেই শুধু ছোঁয়নি রিয়াদের শার্ট, রীতিমতো খামছে ধরেছে, তাই তো ছিঁড়ে গিয়েছে। মৌনতা মুখ বাঁকালো, চোখ ছোট ছোট করে বলল, আপনি আবার আপনার বন্ধুর হয়ে ওকালতি করতে এসেছেন নাকি? অবশ্য আপনার দ্বারা আর কি বা আশা করা যায়? সর্বদা মানুষকে অপমান করার সুযোগ খুঁজতে থাকেন। দেখো মৌনতা, পুরনো কথা টানবে না। আমি তো বারবার বলছি আমি আমার পুরনো কৃতকর্মের জন্য অনুতপ্ত। তাহলে আমার বান্ধবীও তো দুঃখিত বলেছে ভুল করে হয়ে গেছে। তারপরেও আপনার বন্ধু কেন ওর ওপর চোটপাট করলো? কেন কাঁদালো? মেহেদি আর রিয়াদ দেখলো পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে মৌনতার আদর্শর মধ্যে ঝামেলা লাগবে। রিয়াদ এগিয়ে এলো, আদর্শকে বলল, ভাই আমার শার্ট লাগবে না, তুই চল। মেহেদি একটু গা ঘেঁষে দাঁড়ালো, আদর্শের নিচু কণ্ঠে বলল, কি করছিস কি? ভাবির সাথে ঝগড়া করে পটানোর আগে সব বিগড়ে দিচ্ছিস।
আদর্শ বুঝলো ওদের কথা, আর কথা বাড়ালো না সে। রিয়াদ আর মেহেদিকে সাথে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এলো খানিক সময়ের মধ্যে। রাতের আধারময় নিস্তব্ধ শহরটাকে বিদায় জানিয়ে দেখা মিলেছে সকালে সূর্যের। আকাশের একাংশ জুড়ে সগৌরবে নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে সে। ব্যস্ত শহরটাও ক্রমশ ব্যস্ত হয়ে উঠেছে। চারিদিকে যানবাহনের কোলাহলের ধ্বনি শোনা যাচ্ছে অনবরত। পিউ বাসা থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছে। মার্কেটে ঘুরে ঘুরে অনেক খুঁজে অবিকল গতকাল রিয়াদের নষ্ট করা শার্টটার মতো একটা শার্ট কিনেছে। গতকাল কি যাচ্ছে তাই ব্যবহারটাই না ছেলেটা তার সাথে করলো, তাও শুধুমাত্র একটা শার্টের জন্য। পিউয়ের বাড়ির কেউ কখনো এভাবে ধমকে তার সাথে কথা বলেছে কিনা সন্দেহ। মার্কেট থেকে শার্ট কিনে সোজা কলেজে চলে এলো পিউ। ক্লাসে ঢুকে খুঁজতে শুরু করলো রিয়াদকে। কিছু সময়ের ব্যবধানে ছেলেটাকে পেয়েও গেল সে। লম্বা লম্বা পদচারণায় গিয়ে দাঁড়ালো রিয়াদের সম্মুখে। কণ্ঠে কোনো বাক্যের উৎসাহ না ঘটিয়ে নিশ্চুপভাবে হাতে ধরা শার্টের প্যাকেটটা ধরিয়ে দিল রিয়াদের হাতে। লম্বা লম্বা পদচারণায় গিয়ে দাঁড়ালো রিয়াদের সম্মুখে। কণ্ঠে কোনো বাক্যের উৎসনা ঘটিয়ে নিশ্চুপভাবে হাতে ধরা শার্টের প্যাকেটটা ধরিয়ে দিল রিয়াদের হাতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল রিয়াদ। দুই ওষ্ঠের সংযোগস্থল ফাঁকা করে বলতে চাইল কিছু একটা, তবে সেই সুযোগ আর সে পেল না। মেয়েটা হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে গটগট করে চলে গেল। মেহেদি উৎসুক হয়ে পড়ল। রিয়াদের হাত থেকে এক প্রকার প্যাকেটটা ছিনিয়ে নিয়ে বলল, দেখি দেখি এতে কি আছে। রিয়াদও মনোযোগ দিল প্যাকেটের পানে। দুই বন্ধু মিলে খুলল প্যাকেটটা। আদর্শ এখনো আসেনি কলেজ থেকে। প্যাকেটটা খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো গতকাল রিয়াদের ছিঁড়ে যাওয়া শার্টটার মতো একটা শার্ট। মেহেদি ঠোঁট বাঁকিয়ে হাসলো। শার্টটা হাতে নিয়ে ওষ্ঠ বাঁকিয়ে বলল, তোমাকেই তো কপাল মামা। একজন কলেজে এসেই পুরনো প্রেমের সন্ধান পায়, একজন পুরনো শার্ট হারিয়ে নতুন শার্ট পায়, আর আমি। এটুকু বলতেই থামতে হলো মেহেদিকে। তার কথার মধ্যে ফোড়ন কেটে রিয়াদ বলল, আর তুই পাস যেখানে সেখানে টিস্যু, হ্যান্ড স্যানিটাইজারে ধুয়ে ধুয়ে হাত পরিষ্কার করবে, করোনা মুক্ত দেশ করবে। কথাটুকু বলে একটু থামলো রিয়াদ। মেহেদির হাত থেকে শার্টটা টেনে নিয়ে বলল, দূরে যা তো বেটা বাঁচাল। মেহেদি মুখ ভার করলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হ্যাঁ, এখন তো আমি বাঁচাল হবই। এখন তো তোমরা নতুন নতুন পাখি পেয়েছো। ওই যে কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। রিয়াদ খুব একটা পাত্তা দিল না মেহেদির কথায়। সে খুব ভালোভাবে পরিচিত মেহেদির স্বভাবের সাথে। ছেলেটা নিতান্তই চটপটে, প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল এবং রসিকতায় পরিপূর্ণ। তার তো এখন ভাবনা যত পিউকে নিয়ে। এর হৃদয়ে কেমন একটা অপরাধবোধ কাজ করছে ভীষণ। মেয়েটা নিশ্চয়ই তার কালকের ব্যবহারে কষ্ট পেয়েছে, নয়তো সকাল সকালই শার্ট নিয়ে হাজির হতো না। শার্ট ছেঁড়া কাজ ছেঁড়া তো হয়েই গিয়েছিল। তারপর আর মেয়েটাকে অতটা না বকলেও পারত সে। রিয়াদের দৃষ্টি সম্মুখে বারংবার গতকালের পিউয়ের ওই ছলছল নেত্রজোড়া ভেসে উঠছে। কষ্ট হচ্ছে ভীষণ, বক্ষস্থল ভারী হয়ে উঠছে। কেন এমন হচ্ছে জানা নেই ছেলেটার। হৃদয়ে জাগ্রত হওয়া নতুন নতুন অনুভূতির জোয়ারে দিশেহারা সে। ক্লাস শেষ। মৌনতা বেরিয়ে এসেছে কলেজ থেকে। রাস্তার পাশের ফুটপাত ধরে আলগোছে হাঁটছে সে। মন মস্তিষ্ক কেমন আনচান আনচান করছে। আদর্শ কলেজে আসেনি আজ। কেন আসেনি ছেলেটা কলেজে? অসুস্থ নাকি কোনো সমস্যা হয়েছে? আদর্শ তো খুব সহজে ক্লাস কামাই করার ছেলে নয়। চিন্তায় চিন্তায় মৌনতার ছোট মাথাটা অস্থির হয়ে উঠেছে। এমনিতেই উপরে উপরে মেয়েটা যত যাই বলুক, আদর্শের প্রতি তার অনুভূতি নেই, কিংবা আদর্শকে সে সহ্য করতে পারে না। কিন্তু আসলে কি কথাটা সত্যি? মানুষ তার জীবনের প্রথম অনুভূতি কি এত সহজে ভুলে যেতে পারে? হয়তো সময়ের সাথে সাথে অনুভূতিরা ফিকে হয়ে পড়ে, তবে হারিয়ে যায় না সমূলে। হৃদয়ের এক কোণে ঘাঁটি গেড়ে বসে থাকে সে অনুভূতিরা। মাঝে মাঝে খুব একাকিত্বের সময় বুক চিরে দীর্ঘশ্বাসে বেরিয়ে আসে সে অনুভূতি। তপ্ত নিঃশ্বাস ফেলল মৌনতা। আদর্শের জন্য হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। একবার সে ভেবেছিল মেহেদি আর রিয়াদের নিকট জিজ্ঞাসা করবে আদর্শের কথা, কিন্তু নিজের ইতস্তত বোধের জন্য আর সে কথা জিজ্ঞাসা করতে সক্ষম হয়নি। পাছে যদি ছেলেগুলো উল্টোপাল্টা কিছু ভাবে কিংবা আদর্শকে জানিয়ে দেয়, তাহলে তো আদর্শ নেচে উঠবে যে মৌনতা তাকে মাফ করেছে। সত্যিকার অর্থে মৌনতার হৃদয়ে সে আগের মতো আদর্শের প্রতি ক্রোধ কিংবা ঘৃণা কোনোটাই নেই। আদর্শের সাথে দেখা হওয়ার পর আদর্শের চেষ্টায় মেয়েটার ক্রোধ এবং ঘৃণা অনেকটাই কমে এসেছে, কিন্তু সে তো প্রকাশ করতে অনিচ্ছুক। ওই যে কথাই আছে না, মেয়েদের বুক ফাটলেও মুখ ফাটবে না। মৌনতার ব্যাপারটাও হচ্ছে তেমন। অন্তরপুরে ছাই হয়ে গেলেও মুখ খুলবে না সে। কলেজ শেষে একা একাই বাড়ি ফিরছিল পিউ। মৌনতা, ইভা আর পিউ তিনজনে অল্প দিনে খুব ভালো বান্ধবীতে পরিণত হলেও তিনজনের বাড়ি তিন দিকে। মৌনতা পরিবার সহ বাসা নিয়ে একদিকে থাকে। পিউয়ের বাসা ঢাকার মধ্যে হলেও কলেজ থেকে বেশ দূরে। এসে যে ক্লাস করা প্রায় অসম্ভব, তাই সে একাই একটা রুমে ভাড়া নিয়ে থাকে। বেশিরভাগ সময় অবশ্য তার মা এসে থাকে তার সাথে। আর ইভা, সে তার বাপের গাড়িতে আসে আর যায়। কলেজ শেষে তার গাড়ি একা একা বাড়ি ফেরা বা কোথাও যাওয়ার অনুমতি নেই।
তবুও তো মাঝে মাঝে অতিরিক্ত ক্লাসের দোহাই দিয়ে ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে মৌনতাদের সাথে এখানে ওখানে যায়। পিউ আনমনেই হেঁটে যাচ্ছিল ফুটপাত ধরে, হঠাৎ কেউ একজন পথ আগলে দাঁড়ালো তার। প্রথমে কিছুটা ভড়কে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল মেয়েটা। সম্মুখের দিকে তাকাতেই কিছুটা আড়ষ্ট হলো পিউ। এক হাতে মেয়েটা খামচে ধরল কাঁধে ঝুলানো ব্যাগটা। দৃষ্টি নত করে মিনমিন স্বরে বলল, এভাবে পথ আগলে দাঁড়িয়েছেন কেন? রিয়াদ কিঞ্চিত সময় তাকিয়ে রইল পিউয়ের আড়ষ্ট মুখশ্রীর পানে, অতঃপর নিজের কাঁধে ব্যাগ থেকে শার্টের প্যাকেটটা বের করে বাড়িয়ে দিল পিউয়ের পানে। আমতা আমতা করে বলল, এটা আমি নিতে পারবো না। পিউ চোখ তুলে তাকালো রিয়াদের পানে, তবে তার দিকে বাড়ানো শার্টটা ধরল না। সে পলক ঝাপটে প্রশ্ন করল, কেন নিবেন না? কাল আপনার শার্ট ছিঁড়েছিলাম বলে কত কথা শোনালেন, এখন নিবেন না কেন? রিয়াদ মাথা চুলকালো, ইতস্তত করে বলল, আমার কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে ক্লাস শেষে একটু বেশি মাথা গরম ছিল, তাই আমার ব্যবহার করে ফেলেছি। রিয়াদ নিজের কণ্ঠে তোলা বাক্যে সমাপ্তি ঘটিয়ে একটু থামলো, আবারও বলল, তোমার একটা ভুলের কারণে আমি কিন্তু কাল রাস্তায় শিয়ালের শার্ট শরীরে জড়িয়ে বাড়ি ফিরেছি। ভেবে দেখো, রাস্তায় কত মানুষ ছিল, কত মানুষের সামনে থেকে আমি শিয়ালের শার্ট পরে মান ইজ্জত হাতে নিয়ে বাড়ি ফিরেছি। সেই হিসাবে তোমার কিন্তু গতকাল আমার করা ব্যবহার ভুলে যাওয়া উচিত, আর আমাকেও মাফ করা উচিত। পিউ খানিক সময় নিয়ে ভাবল, ছেলেটা খুব একটা ভুল কিছু বলেনি। সত্যিই গতকাল কলেজে আচার খেয়ে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে সে রিয়াজের ইজ্জত নিলামে তুলেছে। সেই হিসেবে দেখতে গেলে ছেলেটার এমন ব্যবহার স্বাভাবিক ছিল। পিউ ভেবেচিন্তে স্বাভাবিক কণ্ঠেই বলল, মাফ করেছি, কিন্তু এই শার্ট আমি আর ফেরত নিতে পারবো না। মনে করবেন এই শার্ট আমি আপনাকে মাফ করে খুশি হয়ে উপহার হিসেবে দিয়েছি। রিয়াদ হাসল, শার্টটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে বলল, সেই হিসেবে তাহলে তোমরাও আমার কাছে একটা উপহার পাও না? কেন? আর কিসের উপহার? আমি আপনার থেকে কোনো উপহার নিব না। রিয়াদ তার হাতে শার্টটা আবারও এগিয়ে দিল পিউয়ের পানে, অতঃপর বলল, তাহলে আমিও আপনার উপহার নিতে পারবো না। পিউ ডাগর ডাগর নয়নে তাকালো রিয়াদের পানে, আমতা আমতা করে বলল, তা পরে দেখা যাবে, আমাকে এখন বাসায় ফিরতে হবে। কথাটা বলে আর সময় ব্যয় করলো না। পিউ দ্রুত পা চালিয়ে হাঁটা ধরল বাসার দিকে। রিয়াদ হাসলো, ঘুরে পিউয়ের চলে যাওয়ার পানে তাকে একটু উঁচু কণ্ঠে বলল, তা বললে তো হবে না। তোমার কাছ থেকে আমি যেহেতু উপহার নিয়েছি, সেহেতু তোমাকেও নিতে হবে। আমি আবার কারো ধার রাখা পছন্দ করি না। সময় গড়িয়েছে, রাতের আধারে চাদরে মুড়ে আছে পুরো প্রকৃতি। কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধ হয়ে পড়েছে অনেকটাই। আশেপাশের বিল্ডিংগুলোতে আলো জ্বলতেও দেখা যাচ্ছে না, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। শুধুমাত্র ঘুম নেই মৌনতার দুই চোখে। ভীষণ ছটফট করছে তার হৃদয়। গতকালের পর থেকে আদর্শের কোনো খোঁজ খবর নেই। মাত্র একদিনে আদর্শের দেখা না পেয়ে অধৈর্য হয়ে উঠেছে মেয়েটা। মনে হচ্ছে যেন কতদিন, কত শত বছর ধরে দেখে না ছেলেটাকে সে। আদর্শের কোনো বিপদ হলো না তো, তাও ভেবে পাচ্ছে না। মৌনতা নিজের মোবাইলটা হাতে নিল, আদর্শের নাম্বার তুলল ব্লক লিস্ট থেকে। কল লাগালো নাম্বারটায়, তবে রিং হওয়ার আগেই কেটে দিল। এই কর্ম শুধুমাত্র এই একবার নয়, সন্ধ্যা থেকে অগণিত বার করেছে মৌনতা, কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত নিজের ইতস্তত বোধকে ঠেলে কল করে উঠতে পারেনি আদর্শকে। শেষে মোবাইলটা পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মৌনতা। মনে মনে সিদ্ধান্ত নিল কাল আদর্শদের বাসায় যাবে সে। ঢাকায় এসেছে পর থেকে এখনো অবধি সুলতানা বেগমের সাথে একবারের জন্য দেখা করেনি সে। মহিলা ইতিমধ্যে অনেকবার মৌনতাকে কল করেছে তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু মৌনতা সময় করে যেতে পারেনি। কাল শুক্রবার, কলেজ ছুটি আছে। কালই আদর্শদের বাসায় যাবে মৌনতা। তাতে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। আদর্শ বুঝতে পারবে না তার প্রতি দুর্বলতা থেকে তাকে দেখতে মৌনতা এ বাড়িতে এসেছে, আর আদর্শের খোঁজও নেওয়া হয়ে যাবে। সুদীর্ঘ এক রাতের বিদায় জানিয়ে দেখা মিলল সুন্দর এক সকালের। আকাশের এক কোণে এক উজ্জ্বল সূর্য স্থান করে নিয়েছে সেই ভোরে। ধীরে ধীরে সে জ্বলে উঠতে শুরু করেছে তার তেজ নিয়ে। মৌনতা সকাল সকালই বেরিয়ে পড়েছে আদর্শদের বাড়ির উদ্দেশ্যে। এমনি ছেলেটার চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি সে। এরপর আবার সকালে দেরি করে বেরোনোর ধৈর্য রাখতে পারেনি। পায়ে চালিত এক রিকশায় করে বিশাল এক বিল্ডিংয়ের সম্মুখে এসে দাঁড়ালো মৌনতা। রিকশালার ভাড়া মিটিয়ে ঢুকলো ভিতরে। আদর্শরা এখন আর আগের বাড়িতে থাকে না। আগে সে বাসায় থাকতো ভাড়া, আর এখন নিজেরা ঢাকায় বাড়ি করেছে। সে বাড়িতেই বসবাস করে তারা। মৌনতা পা চালিয়ে এলো 8তলা বিল্ডিংটার 3তলায়, যদিও লিফটের ব্যবস্থা ছিল, কিন্তু কেন যেন মেয়েটার সিঁড়ি ভাঙতে ইচ্ছে হলো বেশি। হয়তো পুরনো অনুভূতি, পুরনো কর্মকাণ্ডরা মাথাচাড়া দিয়ে উঠেছে আজ। সেই যে আগে আদর্শদের বাসায় যেত মেয়েটা, সিঁড়ি ভেঙে লাফিয়ে লাফিয়ে উঠত,
একটা সিঁড়ি বাদ রেখে লাফ দিত অন্য সিঁড়িতে। আজও তার ব্যতিক্রম হলো না। এক সিঁড়ি বাদ দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠল সে 3 তলায়। দরজার সম্মুখে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে নিয়েও হাতটা ফিরিয়ে আনলো মেয়েটা। কেমন অদ্ভুত এক অনুভূতি জমায়েত ঘটিয়েছে তার হৃদয়ে। ধুকপুক ধুকপুক আওয়াজ তুলছে খুব করে। সামান্য একটা কলিং বেল বাজাতে গিয়ে হাত কাঁপছে মৌনতার। কেমন অদ্ভুত এক অনুভূতি জমায়েত ঘটিয়েছে তার হৃদয়ে। ধুকপুক ধুকপুক আওয়াজ তুলছে খুব করে। সামান্য একটা কলিং বেল বাজাতে গিয়ে হাত কাঁপছে মৌনতার। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিজেকে ধাতস্থ করলো মেয়েটা। মনকে বুঝালো সে মোটেও আদর্শের নিকট আসেনি, এসেছে সুলতানা বেগমের নিকট। তার সাথে দেখা করার মাঝে একটু একটু ভদ্রতার খাতিরে আদর্শের খোঁজ নেবে এই যা। মৌনতা নিজের ভিতরে সাহস সঞ্চয় করে কলিং বেলটা বাজিয়ে ফেললো শেষমেশ। সেকেন্ডের মধ্যে দরজাটা খুলে গেল তার জন্যই। দরজা খোলার তাগিদে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কেউ। মৌনতা খানিকটা অবাক হলো। দরজার পানে দৃষ্টি দিতে চোখের সম্মুখে প্রকট হলো বলিষ্ঠদেহী শক্তপোক্ত এক যুবক। মুখশ্রীর আদলে আদর্শের সাথে বেশ মিল রয়েছে, তবে এর গালে স্থান করে নেওয়া দাড়ির সমাহার গাঢ়। চুলগুলো কবি সাহিত্যিকদের মতো বেশ বড় বড়। মুখমণ্ডলে প্রাপ্তবয়স্ক ছাপ। মৌনতার ভ্রুযুগল কুঁচকে এলো। এই আবার কে? আগে দেখেছে বলে তো স্মরণে আসছে না। মৌনতার ভাবনার মধ্যেই শোনা গেল যুবকের কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে যুবক মৌনতাকে উদ্দেশ্য করে বলল, আপনি কে? কাকে চাই? মৌনতা চোখে মুখে স্বাভাবিকতা ফুটিয়ে তুলল। নম্র কণ্ঠে বলল, জি, আমি মৌনতা। সুলতানা আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। মৌনতার কথা শুনে যুবক একগাল হাসলো। আশেপাশে তাকিয়ে হাসজ্জ্বল চোখে মুখে বলল, আমি আপনার সুলতানা আন্টির বড় পুত্র আবির। আপাতত আপনার আন্টি আমাকে বাজার থেকে তরমুজের বদলে বাঙ্গি আনার অপরাধে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আপনার সাথে খুব ভালোভাবে সাক্ষাতের সুযোগ পেলাম না, দুঃখিত। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামলো আবির। কণ্ঠ কিছুটা খাদে নামে আবারও বলল, আপনি বরং ঘরে ঢুকে মায়ের সাথে দেখা সাক্ষাৎ করুন। আমি তার মধ্যে আপনার আন্টির আদেশ মোতাবেক বাড়ির বাহির থেকে ঘুরে আসি। নচেত কিছু মুহূর্তের মধ্যে আমার পিঠে ঝাঁটা নয়তো খুন্তি উঠবে। কণ্ঠে তোলা কথাগুলোর কোনো রূপে সমাপ্তি ঘটিয়েই আবির মৌনতার পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে গেল। লিফটের পানে না ছুটে হেলে দুলে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। মৌনতা কিঞ্চিত সময় নিয়ে ফ্যাল করে তাকিয়ে রইল আবিরের চলে যাওয়ার পানে। এটা আদর্শের বড় ভাই? কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মেয়েটার। দুজনের ব্যবহার আচার আচরণে কি বিশাল পার্থক্য। আবির আজ প্রথম সাক্ষাতেই যেভাবে অতি পরিচিত ন্যায় বাক্যলাপ করে গেল আদর্শের আচরণে তা কখনো দেখা যায়নি। আবিরের সাথে কখনো দেখা সাক্ষাতের সুযোগ না হলেও সুলতানা বেগমের কাছ থেকে মৌনতা বেশ অনেকবার শুনেছে তার বড় ছেলেটা ভীষণ মিশুক, চটপটে, হাস্যোজ্জ্বল এবং রসিক। তাই বলে এতটা? মৌনতা আর বেশি ভাবল না। নিজের ভাবনার অবসান ঘটিয়ে ঢুকলো ঘরের ভেতরের দিকে। গলাস্বর একটু বাড়িয়ে ডাক পড়ল, আন্টি, আন্টি। সুলতানা বেগম বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। এত বছর পরে নিজের চোখের সম্মুখে সুলতানা বেগমকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল মৌনতা। মহিলা আগের থেকে বুড়িয়ে গেছেন অনেকটা। মুখশ্রীতে বয়সের ছাপ স্পষ্ট। মাত্র এই কয়েক বছরে মাথার চুলগুলোতে পাক ধরেছে, চামড়াও ভাঁজ পড়েছে। মৌনতা নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে গিয়ে জাপটে ধরল সুলতানা বেগমকে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আন্টি, আন্টি, কতদিন পর দেখা তোমার সাথে। কেমন আছো? সুলতানা বেগমও আবেগ আপ্লুত হলেন। ওষ্ঠভাজে সূক্ষ্ম হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, আমি ভালো আছি, তুই কেমন আছিস? মৌনতা সুলতানা বেগমকে ছেড়ে দাঁড়ালো। মহিলার মুখপানে তাকিয়ে বলল, আমি ভালো আছি, কিন্তু তুমি বুড়ি হয়ে গেছো আন্টি। সুলতানা বেগম হাসলেন। মৌনতার গাল টেনে বললেন, সময়ের সাথে সাথে পরিবেশ, প্রকৃতি সব কিছুই পরিবর্তন ঘটে। সেখানে আমি তো মাত্র মানুষ, আর তুইও তো বড় হয়ে গিয়েছিস। প্রথম দেখায় আমি একদম চিনতে পারিনি, কিন্তু সুলতানা বেগমের কথার পরিপ্রেক্ষিতে মৌনতা উত্তর দিল না কোনো, শুধু ঠোঁট এলিয়ে হাসল। সুলতানা বেগম বসার রুমে সোফায় বসালেন মৌনতাকে। ঝটপট এক বাটি আচার এনে দিলেন মেয়েটাকে। হেসে বললেন, তুই তো আচার ভীষণ পছন্দ করতি, তাই যেদিন শুনেছি তুই ঢাকায় এসেছিস সেদিনই আচার বানিয়ে রেখেছিলাম। মৌনতা হাসল। হাত বাড়িয়ে আচারের বাটি হাতে নিল। কিন্তু মন কি আর তার আচারের মধ্যে আছে নাকি? এসে থেকে বাহিরে বাহিরে যতই উৎফুল্লতা দেখাক না কেন, ভিতরে ভিতরে আদর্শহীনা অস্থিরতায় ভুগছে সে। এসে থেকেও তো আদর্শকে চোখে পড়ল না একবারও। ছেলেটা কি তবে বাড়িতে নেই? সুলতানা বেগমকে জিজ্ঞাসা করতেও কেমন ইতস্তত লাগছে মৌনতার। সে আবার কি না কি ভেবে বসে। পরক্ষণে নিজের মস্তিষ্কের ভাবনা তীব্র প্রতিবাদ জানালো মেয়েটার হৃদয়। তারা এক ক্লাসে পড়াশোনা করে, সে সুবাদেও তো আদর্শর খোঁজ নিতে সে পারেই। এখানে এত ইতস্ততার কি আছে? নিজের ইতস্তত বোধকে পাশে ঠেলে মৌনতা সুলতানা বেগমকে প্রশ্ন করল, আন্টি, আদর্শ কোথায়? ওকে দেখছি না যে কোথাও। জ্বর এসেছে ছেলেটার, রুমেই আছে সে।
সুলতানা বেগমের স্বাভাবিক কণ্ঠস্বর, কিন্তু পরক্ষণে ছটফট করে উঠলেন। হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, দেখেছিস আমি যে রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি তা একদম ভুলেই গিয়েছিলাম। তুই বস, আমি আসছি। সুলতানা বেগম চলে গেলেন, তবে মৌনতা তার কথা মতো বসে রইল না। হাতের আচারের বাটিটা সামনের টি টেবিলে রেখে উঠে দাঁড়ালো সে। চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো আদর্শের কক্ষ। খানিক সময়ের মধ্যেই মৌনতা খুঁজে পেয়েও গেল ছেলেটার কক্ষ। বাসার সব কক্ষের মধ্যে এক কক্ষের দরজা বন্ধ দেখে মৌনতা ধরে নিয়েছে এটা আদর্শের কক্ষই হবে। মেয়েটা গিয়ে দাঁড়ালো সেই বন্ধ দরজার সম্মুখে। হৃদয় অস্থিরতার রেশ এবার যেন আরো বিস্তৃত রূপ ধারণ করেছে। ছেলেটার জ্বর এসেছে অসুস্থ শুনেই কেমন মনটা ছটফট করে উঠেছে মৌনতার। আচ্ছা, ছেলেটা কি খুব বেশি অসুস্থ? জ্বর একদম কাবু করে ফেলেছে তাকে? নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না মৌনতা। হাত বাড়িয়ে টোকা দিল আদর্শর কক্ষের দরজায়। প্রথমবার দরজা না খুললে মেয়েটা আবারও ধাক্কা দিল দরজায়। এবার আর বেশি সময় নিল না, মিনিটের মাথায় খুলে গেল দরজাটা। দৃষ্টির সম্মুখে হাজির হলো উস্কো খুস্কো চুলে, পরনে 3/4 প্যান্ট আর টি শার্ট জড়ানো আদর্শ। জ্বরের দরুন মুখটা শুকিয়ে গেছে বেশ, চোখ দুটোতেও কেমন রক্তিম আভা ছেয়ে গেছে। মৌনতার কলিজাটা যেন ধক করে উঠল। এ কেমন এলোমেলো রূপ ছেলেটার, যা মুহূর্তে ঝড় তুলে দিচ্ছে মেয়েটার হৃদয়ে। কোনো পুরুষের এলোমেলো রূপও এতটা মাদকপূর্ণ হতে পারে জানা ছিল না মৌনতার। এলোমেলো দৃষ্টি ফেললো মেয়েটা। আমতা আমতা করে বলতে চাইলেও কিছু একটা, তবে সেই সুযোগ আর পেল না। তার আগেই আদর্শ হুট করে মৌনতাকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। মৌনতা চমকালো, ভরকালো, স্তব্ধ হলো, কম্পিত হলো মেয়েটার ছোটখাটো দেহখানা। অজানা অদ্ভুত অনুভূতিতে আবিষ্ট হলো মন প্রাণ। মস্তিষ্ক নিজের থেকে আদর্শকে সরিয়ে দিতে চাইলেও দেহ যেন অবশ্যই পড়েছে, চাইলেও সরিয়ে দিতে পারছে না ছেলেটাকে। মিনিট দুয়েক ওভাবে আদর্শ নিজের বাহুবন্ধনে জড়িয়ে রাখলো মৌনতাকে, অতঃপর ছেড়ে দিল। মৌনতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। অনুভূতির জোয়ারে ভেসে যাওয়ার মন প্রাণকে কাবু করতে মরিয়া হয়ে উঠল সে, কিন্তু সেই সুযোগটাও আদর্শ দিল না। মৌনতা কিছু বুঝে ওঠার আগে ছেলেটা নিজের 2 হাত বাড়িয়ে মৌনটার মুখটা নিয়ে নিল হাতের ভাঁজে। একটু ঝুঁকে শব্দ করে টুপটাপ চুমু খেলো মৌনতার নরম 2 গালে। শিওরে উঠল মেয়েটা। বিদ্যুৎ স্পৃষ্ট লাগলো যেন তার অঙ্গে। মৌনতা তড়িৎ বেগে ছিটকে দূরে সরল আদর্শের থেকে, হতবাক কণ্ঠে বলল, কি করছেন কি? আদর্শ ঘোর কাটলো বোধহয়। বিস্মিত দৃষ্টিতে সে তাকালো মৌনতার পানে, হতবাক কণ্ঠে প্রশ্ন করল, তুমি আমার কল্পনা নও? মৌনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আমি আপনার কল্পনা হতে যাব কেন? জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি? আদর্শ এবার বিস্তর অপ্রস্তুত হলো। সে কিনা জ্বরের ঘোরে কল্পনা ভেবে মৌনতাকে জড়িয়ে ধরেছে, আবার চুমু খেয়ে ফেলেছে। লজ্জারা হানা দিল মুহূর্তেই। কান লাল হলো আদর্শের। আবার হৃদয়ে কেমন খুশি খুশি অনুভব হচ্ছে। এটা তার জীবনের প্রথম চুমু ছিল, তাও প্রিয় নারীকে। ইস! অপ্রস্তুত ভঙ্গিতে ঠাস করে মৌনতার মুখের উপর দরজাটা আটকে দিল আদর্শ। মৌনতা চকিত হলো আবারও। কোথা থেকে কি হলো সবটাই কেমন গুলিয়ে যাচ্ছে তার। আদর্শ দরজা খুলল, তাকে জড়িয়ে ধরলো, চুমু খেলো, আবার দরজা বন্ধ করে দিল। চুমুর কথাটা মনে পড়তে হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেল মেয়েটার। লাজে রাঙা হলো, হাত পা কেমন ঝিমঝিম করতে শুরু করলো। আর সে দাঁড়ালো না আদর্শের দরজার সম্মুখে। দ্রুত বসার কক্ষে এসে আচার খেতে শুরু করলো প্রাণপণে। চারিদিকে উত্তপ্ত রৌদ্র, আকাশে সূর্যটা নিজের প্রখরতা ছড়াচ্ছে ভীষণভাবে। শুক্রবারের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল মেহেদি। খেয়ে দিয়ে হাত ধুয়ে কেবল দাঁড়িয়েছিল সে, এক হাতে টিস্যুও নিয়েছিল হাত মুছবে বলে, কিন্তু তখনই তার দৃষ্টি আটকালো অদূরে এক রমণীর উপর। মেহেদি ভালোভাবে তাকালো সেদিকে। না, সে ভুল দেখছে না, এ তো সেই হাইজেনিকের বাচ্চা। ছেলেটা নিজের পানিতে ভেজা হাতটার পানে তাকিয়ে কিটকিটিয়ে হাসলো। শয়তানি বুদ্ধি এ নাড়াচাড়া দিয়ে উঠল তার মস্তিষ্কে। কলেজে এই স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর নিয়ে কম অপমান করেনি, এবার তারও সময় এসেছে অপমানের সঠিক বদলা নেওয়ার। মেহেদি নিজের অন্য হাতের টিস্যুটা ফেলে দিল, আস্তে ধীরে এগিয়ে গেল ইভার পানে। মেয়েটার অগোচরে খুব সুন্দর ভাবে হাত মুছল তার অন্যায়, কিন্তু বিপত্তি বাঁধল হাত মোছার শেষে। আর একটু ঘষে ঘষে মনে ঝাল মিটিয়ে হাত মুছতে গিয়ে ইভার অন্যায় টান পড়ল। তড়িৎ বেগে পিছু ফিরে তাকালো মেয়েটা। প্রথমে মেহেদিকে এখানে দেখে অবাক হলেও পরক্ষণে নিজের অন্যায় এভাবে অস্বাস্থ্যকরভাবে ছেলেটাকে হাত মুছতে দেখে চেতে গেল মেয়েটা। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হচ্ছেটা কি বাদর ছেলে? আপনি আমার ওনার আপনার অস্বাস্থ্যকর হাত মুছলেন কেন? মেহেদি থতমত খেয়ে গেল। এভাবে যে ইভা হঠাৎ পেছন ঘুরবে ভাবতেও পারেনি ছেলেটা। তবে না, এভাবে নিজের মাথায় দোষ নিয়ে আবারও এই হাইজেনিকের বাচ্চার থেকে অপমান নেওয়া যাবে না কোনো মতেই। মেহেদি চোখে মুখে অবাক হওয়ার ভান ধরল। হুট করে ইভার ওনার যে অংশে নিজের হাত মুছছিল সেই অংশ ধরল চোখের সম্মুখে।
নাড়িয়ে চাড়িয়ে ওড়নাটা দেখে সন্দিহান গলায় বলল, এটা তোমার ওড়না? এত পাতলা? আমি তো ভেবেছিলাম টিস্যু, তাই তো হাত মুছে ফেলেছি। ইভা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেদির পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমার ওড়না এতটাও পাতলা নয় যে আপনি টিস্যু ভাবতেন। মেহেদি মুখ বাঁকালো, নিরীহ কণ্ঠে বলল, তুমি হলে হাইজেনিকের বাচ্চা, চলতি ফিরতি টিস্যুর দোকান। তোমার ক্ষেত্রে সামান্য একটা টিস্যুর ওড়না ব্যবহার অতটা অস্বাভাবিক কিছু না। ইভা তেতে গেল, কটমট করে বলল, আমি টিস্যু রাখি জীবাণু থেকে বাঁচতে। ইভা নিজের কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে নিজের ওড়নাটা ধরল। যে অংশে মেহেদি হাত মুছেছে সেই অংশে দেখতে দেখতে বলল, অথচ আপনার অস্বাস্থ্যকর হাত আপনি আমার ওড়নায় মুছে আরো জীবাণু লাগিয়ে দিলেন। বেয়াদব, অস্বাস্থ্যকর লোক একটা। মেহেদি ফুঁসে উঠল। সে বেয়াদব, অস্বাস্থ্যকর লোক? এত বড় সাহস এই হাইজেনিকের বাচ্চার, তাকে অপমান করে? দাঁতে দাঁত চেপে মেহেদি শুধালো, আমার হাত অস্বাস্থ্যকর? আমার হাতে জীবাণু আছে? ইভা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, তা নয় তো কি। মেহেদি দাঁতে দাঁত চেপে ওষ্ঠ প্রসারিত করলো। অতঃপর হুট করে ইভার ওড়না হাত মোছার অংশটা টেনে ছিঁড়ে ফেলল মুহূর্তে। ইভা হকচকালো, ব্যস্ত কণ্ঠে বলল, এটা কি করলেন আপনি? পাগল হয়েছেন? আমার নতুন ওড়না। মেহেদি তার হাতে ধরে রাখা ইভার ওড়নার ছেঁড়া অংশ নিচে মাটিতে ফেলল। সেটার উপর পা রেখে পিষ্ট করলো, মনে ঝাল মিটে। অতঃপর ইভার পানে তাকিয়ে বলল, নাও, পা দিয়ে মারিয়ে তোমার ওড়নায় লেগে থাকা আমার হাতের সকল জীবাণুকে হত্যা করে দিয়েছে। এবার খুশি তো? ইভা যেন বাকশূন্য হয়ে পড়ল, কি বলবে ভেবে পেল না। এইটুকু কারণে এই ছেলেটা তার নতুন ওড়নাটা ছিঁড়ে নিবে? এখন সে ছেঁড়া ওড়না পরে এইবার বিয়ে বাড়িতে ঘুরে বেড়াবে কিভাবে? ইভা হাত দ্বারা নিজের চশমা ঠিক করলো বার কয়েক। এরপর তীব্র বেগে চড়াও হলো মেহেদির উপর। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এটা কি করলেন? আমার ওড়নাটা ছিঁড়ে নিলেন। আপনাকে আমি শুধুমাত্র অস্বাস্থ্যকর ভেবেছিলাম। আপনি তো শুধু অস্বাস্থ্যকর নয়, চরম অসভ্য। মেহেদি এবার যেন আকাশ থেকে পড়লো, হতবাক সুরে বলল, ছি ছি, এসব কি বলছো তুমি? আমি তোমার হয়ে তোমার ওড়নায় থাকা জীবাণুগুলোকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হত্যা করলাম, আর তুমি কি আমাকেই অসভ্য উপাধি দিচ্ছ? এর জন্যই মানুষ বলে আজকালকার যুগে ভালো মানুষের ভাত নেই। ইভা যেন মেহেদির কথা শুনে হাঁ হয়ে গেল। ছেলেটা কোথা থেকে কি বলল, ও মাথায় তার কিছুই আটকাচ্ছে না। মেহেদিও মেয়েটার চুপ করে থাকা সুযোগটাই কাজে লাগালো। ইভাকে একটা ভেঙচি কেটে কোনো রকমে কেটে পড়লো ছেলেটা। এখানে থাকা মানে এখন বিপদ। এই হাইজেনিকের বাচ্চা নিশ্চয়ই এবার চড়াও হবে তার উপর। তাছাড়া এ তো শুধু হাইজেনিকের বাচ্চা নয়, পাপা কি পারিও বটে। পরে দেখা গেল মেয়েটার ওড়না ছেঁড়ার অপরাধে পাখির মতো পাপা পাপা ধ্বনি তুলে বিয়ে বাড়ি মাথায় তুলল। তখন মেহেদির মান ইজ্জতের কি হবে? তার থেকে বরং মান ইজ্জত নিয়ে আগেভাগে কেটে পড়ায় শ্রেয়। কিছুটা সময় অতিবাহিত হলো। ইভা দাঁড়িয়ে রয়েছে বিয়ে বাড়ির এক কোণে। খেতে বসে তার মা বাবাকে হারিয়ে ফেলেছিল সে। পরে বাবাকে কাছে কল করলে সে বলল তারা খাচ্ছে, সে যেন এক কোণে দাঁড়িয়ে থাকে, খাওয়া শেষ হলেই খুঁজে নিবে তাকে। হঠাৎ জনচারেক কিশোর এসে দাঁড়ালো ইভার পাশে। কিঞ্চিত সময়ের মধ্যেই হাসি ঠাট্টায় মেতে উঠল তারা। ইভাকে ইঙ্গিত করে নানান ধরনের বাজে কথায় লিপ্ত হলো। একটা ছেলে তো বলেই বসলো, মেয়েটার ফিগার কিন্তু সেই। ইভা শিওরে উঠল, ঘৃণা জন্মালো তার মনে। তবে ভয়ের দরুন কিছু বলতে পারল না। পাছে যদি ছেলেগুলো তার উপর চওড়া হয় আরো, তার কোনো ক্ষতি করে দেয়। ইভা টিভিতে দেখেছে শহরের বুকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কিশোর গ্যাং। এরা না কাউকে ভয় পায় আর না বড় ছোট কাউকে মেনে চলে। এদের সাথে অতিরিক্ত লাগতে গেলে রাগে ক্ষোভে এরা পথে ঘাটে উত্ত্যক্ত ক্ষতি করা, অপহরণ কিংবা খুনের মতো জঘন্য অন্যায় লিপ্ত হতে পর্যন্ত পিছু পা হয় না। ইভা ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকালো। হঠাৎ দেখা মিলল মেহেদির। ছেলেটা এক কোণে দাঁড়িয়ে খড়কে দ্বারা দাঁত কুচাচ্ছে। ইভা ছেলেটার নিকট বিন্দুমাত্র যাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও লম্বা লম্বা পা ফেলে গেল। এই বিপদের সময় এই ভরসা বিয়ে বাড়ির আর কাউকে সে চিনে না তেমন। এই ছেলেটার সাথে ঝগড়া হোক বা বিবাদ, একে সে চিনে। ইভা কোনো কথা না বলে নিশ্চুপ দাঁড়ালো মেহেদির পাশে। ছেলেটা দাঁত খুঁচাতে খুঁচাতে খেয়াল করলো ইভাকে। খানিকটা অবাক হলো সে। দাঁত খোঁচা বন্ধ করে ভ্রু কুচকে মেহেদি বলল, কি মিস হাইজেনিকের বাচ্চা, হঠাৎ শত্রুপক্ষের পাশে এসে ঠাঁই নিলেন যে? ইভা উত্তর দিল না। কোনো ভয়ার্ত দৃষ্টিতে সে তাকালো বখাটে কিশোরগুলোর পানে। মেহেদি লক্ষ্য করলো মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। কুচকানো ভ্রুদয় আরো কুচকে এলো ছেলেটার। ইভার দৃষ্টি অনুসরণ করে সে তাকালো সম্মুখ পানে, দেখালো ছেলেগুলোকে। মেহেদির বিচক্ষণ মস্তিষ্ক বিষয়টা ধরতে খুব একটা সময় নিল না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হলো মেহেদির। থমথমে কণ্ঠে সে বলল, আমার সাথে এসো।
কথাটা বলেই মেহেদি পা বাড়ালো বখাটেগুলোর পানে, তবে ইভা তার পিছু পিছু গেল না। সে আতঙ্কিত ভঙ্গিতে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে পূর্বের স্থানে। মাঝ পথে গিয়েও মেহেদি যখন দেখলো ইভা আসছে না, তখন আবারও ফিরে এলো। সে নিজের হাত বাড়িয়ে খপ করে ধরলো ইভার এক হাত, টেনে নিয়ে দাঁড় করালো ওই কিশোর ছেলেগুলোর সম্মুখে। এক এক করে 4 জন কিশোরের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিয়ে বাড়িতে খেতে এসেছিস নাকি মেয়ে পটাতে? মেয়েদের কথায় ছেলেগুলো যেন মজা পেল, কিটকিটিয়ে হেসে উঠল তারা। একজন আবার বেশ সাহসিকতার সাথে জবাব দিল, খাওয়া তো উছিল মাত্র, আমরা তো এসেছি বড় আপুর পটাতে। মেহেদি এক পলক তাকালো ইভার পানে, অতঃপর ছেলেগুলোকে সাবলীল কণ্ঠে বলল, এটা কি নিবি নাকি? তোদের বড় আপু ডাক্তারি পড়ছে, এবার একবার ডাক্তার হয়ে গেলে ভালো ইনকাম করবে কিন্তু। ইভার হৃদয়ে এবার যেন ভয়ের মেলা বসলো। এই ছেলেগুলো থেকে বাঁচতে এসে শরণাপন্ন হয়েছিল মেহেদির, আর মেহেদিকে না এদের সম্মুখে এনে দাঁড় করিয়ে দিল। ঝগড়ুটে হলেও মেহেদিকে ভালো ভেবেছিল ইভা, কিন্তু মেয়েটার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে এই মেহেদিটাও এই বখাটে এদের দলে নাম লেখালো। আজ বাবা মায়ের সাথে থাকলে এমন পরিস্থিতির শিকার কখনোই হতে হতো না ইভাকে। মেয়েটার আখিদয় ভরে এলো, খুব করে চাইলো মেহেদির হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়াতে, কিন্তু মেহেদি ছাড়লো না, উল্টো আরো শক্ত করে ধরলো হাতখানা। ছেলেগুলো কেমন লোলুপ দৃষ্টিতে ইভার মাথা থেকে পা পর্যন্ত পরখ করলো। অতঃপর তাদের মধ্যে থেকে একজন বলল, তাহলে তো ভালোই হয়, দিয়ে দাও নিয়ে তাই এক্ষুনি। কথাটা বলে হো হো করে হেসে উঠল কিশোর 4 জন। তাদের সাথে হেসে উঠল মেহেদিও। হেসে বলল, কিন্তু এই মেয়ে যে আবার অস্বাস্থ্যকর বিষয়াদি একদম পছন্দ করে না। একে নিতে হলে তোদের আগে অস্বাস্থ্যকর থেকে স্বাস্থ্যকর হতে হবে। কথাটা বলে মেহেদি আবার তাকালো ইভার পানে, আদেশের সুরে বলল, ওদের কিছু টিস্যু দাও তো মিস হাইজেনিক। ওদের অস্বাস্থ্যকর মুখগুলো অতি শীঘ্রই স্বাস্থ্যকর করা একান্ত প্রয়োজন। ইভা ফ্যাল করে চেয়ে রইল মেহেদির পানে। ছেলেটা কি পাগল হয়েছে? কি সব উদ্ভট কথা বলছে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলেও ইভাকে টিস্যু বের করতে না দেখে বিরক্ত হলো মেহেদি। কিছুটা ধমকের সুরে বলল, কি হলো, টিস্যু দিতে বললাম না? ইভা আর দেরি করলো না, কাঁধে ঝুলানো ছোট খাটো ব্যাগ ঘেটে কয়েকখানা টিস্যু বের করে এগিয়ে দিল ছেলেগুলোর পানে। মেহেদিও ছেলেগুলোর পানে তাকিয়ে বলল, ওগুলো দিয়ে তাড়াতাড়ি হাত মুখ মুছে নে তোরা। ছেলেগুলো ভ্রু কুচকালো, কিছুটা ক্রোধান্বিত কণ্ঠে বলল, মজা করছিস আমাদের সাথে? মেহেদির দৃষ্টি তীক্ষ্ণ হলো, দাঁতে দাঁত চেপে বলল, মজা তো তোরা করছিস আমাদের সাথে। দ্রুত টিস্যু দিয়ে হাত মুখ মোছ, নয়তো এক্ষুনি বিয়ে বাড়ির সব জনগণকে একত্রিত করে একটা একটা করে গণতলায় খাওয়াবো। চিনিস আমাকে? ছেলেগুলো এবার ভয় পেল খানিকটা। ইভার হাত থেকে টিস্যু নিয়ে দ্রুত হাত মুখ মুছল। মেহেদি মৃদু থাকলো, থমথমে কণ্ঠে ইভাকে বলল, এবার স্যানিটাইজার দাও। স্যানিটাইজার দিয়ে হাত মুখ ভালোভাবে পরিষ্কার করুক, বিশেষ করে মুখটা। ইভা আমতা আমতা শুরু করলো, একটু সময় নিয়ে বলল, স্যানিটাইজার পেটে গেলে সমস্যা হতে পারবে। হ্যান্ড স্যানিটাইজারে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল ও রাসায়নিক দ্রব্য থাকে, যা পেটে গেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে। মেহেদি বাঁকা হাসলো, শক্ত কণ্ঠে বলল, হোক, মরে যাক ওরা। তারপর আমি না হয় পেপারে তুলে দেব বিয়ে বাড়িতে মেয়ে পটাতে না পেরে স্যানিটাইজার খেয়ে 4 কিশোরের আত্মহত্যা। এইটুকু বলে থামলো মেহেদি, দাঁতে দাঁত চেপে আবারও বলল, আমি তো শুধুমাত্র স্যানিটাইজার দিয়ে ওদের মুখ পরিষ্কার করতে বলেছি, অথচ যে মুখ দিয়ে ওরা নারীদের নিয়ে অস্বাস্থ্যকর এবং অসভ্যতর কথার উৎপত্তি ঘটায়, সেই মুখে আমার আগুন জ্বালিয়ে দেওয়া উচিত ছিল। ইভা ভরকে গেল কিছুটা। না, ছেলেটাকে যতটা খারাপ কিঞ্চিত সময় পূর্বে ভেবেছিল ততটা খারাপ নয়, তবে মেহেদির কথায় ভীত হলো কিশোর 4 জন। এতক্ষণ যা করার করেছে, এখন এর সাথে লাগতে গেলেই যে বিয়ে বাড়িতে একটা ঝামেলা বাঁধবে, আর সেই ঝামেলায় তারাই পারবে, তা বেশ ভালোই বুঝেছে। ছেলেগুলোর কথা বাড়ালো না, কোনো রকমে মেহেদির সম্মুখ থেকে কেটে পড়ার জন্য পা বাড়ালো। কিন্তু মেহেদি সে এত তাড়াতাড়ি ওদের ছেড়ে দিলে তো? চলে যাওয়ার জন্য ছেলেগুলো পা বাড়াতেই তাদের ধমকে উঠল মেহেদি, রুক্ষ কণ্ঠে বলল, ওকে সরি না বলে তোরা যাচ্ছিস কোথায়? ছেলেগুলো আবারও ফিরে এলো, একে একে আমতা আমতা করে বলল, সরি। কোনো রকমে কথাটুকু বলেই এক প্রকার পালিয়ে গেল ছেলেগুলো। ইভা কৃতজ্ঞ হলো। যতই ঝগড়া বিবাদ থাকুক না কেন, মেহেদি তার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে। ইভা চোখ তুলে তাকালো মেহেদির পানে, মিনমিনে কণ্ঠে বলল, ধন্যবাদ। মেহেদি ঘাড় বাঁকিয়ে দেখলো ইভাকে, ঠোঁট কামড়ে হেসে বলল, তোমার হাতটা ভীষণ নরম। কি মেখেছো হাতে? হ্যান্ড স্যানিটাইজার মাখতে মাখতে হাত এত নরম হয়েছে নাকি? ইভা অপ্রস্তুত হলো, দ্রুত মেহেদির হাতের ভাঁজ থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত হলো। মেহেদিও আর হাত ধরে রাখলো না, ছেড়ে দিল হাতটা। ছাড়া পেয়ে এলোমেলো দৃষ্টি ফেললো ইভা, আমতা আমতা করে বলল, বাবা মায়ের খাওয়া দাওয়া বোধহয় এতক্ষণে শেষ হয়েছে।
নিশ্চয়ই খুঁজছে আমাকে। কথাটা বলেই আর সময় ব্যয় করলো না মেয়েটা। আলগোছে হাঁটা লাগালো উল্টো ঘুরে। নতুন দিন, নতুন ভোর, আকাশটাও আজ উজ্জ্বল বেশ। চারিদিকে বসন্তের ফুরফুরে বাতাস, যদিও গ্রামের মতো ততটা নয়, তবে পরিবেশটা চনমনে। আদর্শের শরীর এখন কিছুটা ভালো, তাই আসে কলেজ কামাই করতে চায়নি। তাছাড়া মৌনতাকে এক পলক দেখার তৃষ্ণাও যে বেজায় কাতর হয়ে পড়েছে ছেলেটা। মৌনতা সেই যে সেদিন গেল তার বাড়িতে, তারপর আর দেখা নেই। নিজের জ্বরের ঘোরে ঘটানো কাণ্ডে মেয়েটা তার উপর রেগে গেছে কিনা তাও জানা নেই। অবশ্য রাগটা কি খুব অস্বাভাবিক কিছু? এমনি অপরিণত বয়সে সাধিত করা কিছু ভুলের জন্য মেয়েটা এখনো মাফ করেনি তাকে। তার মধ্যে এমন একটা কাণ্ড ঘটিয়ে নিজেই লজ্জিত হয়ে পড়েছে। আর তো মৌনতা। আদর্শ আনমনে কথাগুলো নিজের ভাবনায় ধারণ করে হাঁটছিল কলেজ ক্যাম্পাস থেকে। ক্লাসের কাছাকাছি যেতেই দেখা মিলল মৌনতার। আদর্শের মলিন চোখ মুখ কিছুটা চকচক করে উঠল, কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিল না খুব একটা। ক্লাস থেকে বেরিয়ে এসে আদর্শের দিকেই আসছিল, কিন্তু ছেলেটার দিকে নজর পড়তেই উল্টো ঘুরে গেল। যে পথে এসেছিল সে পথেই আবার ক্লাসে ঢুকলো। আদর্শের সন্দেহ গাঢ় হলো। নিশ্চয়ই সেদিনের ঘটানো আকস্মিক কর্মকাণ্ডের জন্য মেয়েটা রেগে আছে। এক অপরাধের মাফ পেল না এখনো অবধি, তার মধ্যে আবার আরেকটা অপরাধ। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল ছেলেটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল সে ক্লাসের পানে। ক্লাসে ঢুকে নজর ঘুরিয়ে দেখল চারপাশটা। মৌনতা মাঝখানের দিকের একটা বেঞ্চে বসে রয়েছে চুপচাপ। তার সম্মুখে সিটে বসা পিউ, তবে পাশের সিটটা খালি। আদর্শ গিয়ে দাঁড়ালো মৌনতার পাশে, শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে মৌনতা, একটু বাইরে এসো। মৌনতা আড়ষ্ট হলো। আদর্শকে অবলোকনেই চোখের সম্মুখে ভেসে উঠল সেদিনের সেই জড়িয়ে ধরা চুমু দৃশ্য। লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল মেয়েটার চোখে মুখে। তারও তো ওটা প্রথম প্রিয় পুরুষের সংস্পর্শে আসা ছিল, প্রথম চুমু ছিল। আচ্ছা, এখন মৌনতার কি করা উচিত? আদর্শ হয়তো তার প্রথম অনুভূতি প্রিয় পুরুষ, কিন্তু ছেলেটার সাথে তার প্রেমময় কোনো সম্পর্ক নেই তো। তাহলে কি ওই চুমুর অপরাধী ছেলেটার দুই গালে দুটা চড়থাপ্পড় লাগিয়ে দেওয়া উচিত কি? হয়তো তাই। একজন নারী হিসেবে তার সাথে অসভ্যতা করার অপরাধে আদর্শকে ভীষণ শাস্তি দেওয়া উচিত, কিন্তু মৌনতার মন যে তাতে সায় দিচ্ছে না। সেই কিশোরী বয়সের ন্যায় উতলা হয়ে উঠেছে হৃদয়, আরো বেশি সান্নিধ্য চাইছে আদর্শে। মস্তিষ্ক বলছে, ভালোবাসা হলো সর্পের ন্যায়, যার দংশনে দহন নিশ্চিত। আবারও মস্তিষ্কের বাণীকে হেসে উড়িয়ে দিয়ে মন বলছে, ভালোবাসা হলো হৃদয়ে তোলপাড় জোগানো এক সুখময় অনুভূতি, যে অনুভূতি সর্পের দংশনের ব্যথার চেয়েও ভয়ানক সুখ দানের সচেষ্ট। এ কেমন দোটানা, এ কেমন জ্বালা! নিজ হৃদয় এবং মস্তিষ্কের যুদ্ধে যে এবার দিশেহারা হয়ে পড়েছে মেয়েটার ছোট্ট হৃদয়। আদর্শ বেশ কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করলো মৌনতার জবাবের আশায়, কিন্তু মেয়েটার কোনো উত্তরই দিল না। তার সাথে কথা শুনতে না চাইলেও তো তেতে উঠে ঝাঁঝালো কণ্ঠে বলবে, আমি আপনার কোনো কথা শুনতে চাইছি না। আদর্শ বুঝে নিবে তার উপরে মৌনতার ক্রোধের পরিমাণ। সেই অনুযায়ী সে নিজের প্রেয়সীর রাগ ভাঙাতে তৎপর হবে, কিন্তু না, মেয়েটা একদম চুপ মেরে রয়েছে যে। আদর্শ ধপ করে বসে পড়ল মৌনতার পাশের সিটে। চমকে উঠল মৌনতার পিউ, চোখ বড় বড় করে তাকালো আদর্শর পানে। এই দুই নারীর এমন বিদঘুটে ভঙ্গিতে তাকানোতে কিছুটা অপ্রস্তুত হলো আদর্শ, তবে নিজের অপ্রস্তুত ভাবকে প্রকাশ করল না সে। পিউয়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, আপনি এই দিকে না তাকিয়ে সামনের দিকে তাকান, ওর সাথে আমার কিছু কথা আছে। এবার পিউ নিজেও অপ্রস্তুত হলো। একটা ছেলে আর মেয়ে কিনা নিজেদের মধ্যে কথা বলবে, আর সে হ্যাংলার মতো তাকিয়েছিল। পিউ দ্রুত বেগে সম্মুখের দিকে তাকালো। তপ্ত নিঃশ্বাস ফেললো আদর্শ, ঘাড় ঘুরিয়ে তাকালো মৌনতার পানে। মেয়েটা এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার পানে, চোখে মুখে অস্বস্তি ভাব স্পষ্ট। আদর্শ তাতে দাঁত চাপলো। তার ভিতরেও কি অস্বস্তি বোধ কম হচ্ছে নাকি? যে ছেলে কখনো মেয়েদের সাথে ঠিকভাবে কথা বলেনি, সেই ছেলে শুধুমাত্র একটা মেয়ের মান ভাঙাতে মেয়েদের সারিতে এসে বসেছে। এর থেকে আর অস্বস্তির কি রয়েছে? মনে মনে ফোন দিয়ে আটলো আদর্শ। একবার শুধু মৌনতার রাগটা ভাঙুক, তারপর সব সুদে আসলে সে উসুল করে নিবে একদম। আদর্শের ভাবনার মধ্যে মুখ খুলল মৌনতা। আড়ষ্ট ভঙ্গিতেই বলল, আপনি এখানে বসেছেন কেন? সমস্যা কি? আদর্শ আশেপাশে তাকালো, কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, কি করব, তুমি তো বাইরে গেলে না, আর আমার এই মুহূর্তে তোমার সাথে কথা বলাটাও জরুরি। মৌনতা ঝট করে উঠে দাঁড়ালো, আদর্শর পানে তাকিয়ে বলল, এখন যাব, চলুন। আদর্শ উঠল না, মৌনতার হাত টেনে বসিয়ে দিল পাশে, ভারী কণ্ঠে বলল, এখন আর বাইরে যেতে হবে না, যা বলার এখানেই বলছি। মৌনতা আশেপাশে তাকালো, যদিও কেউ তাদের পানে তাকাচ্ছে না, তবুও কেমন একটা অস্বস্তি হচ্ছে তার। কিছুটা ইতস্তত করেই বলল, এখানে এভাবে। এটুকু বলতেই মেয়েটাকে থামিয়ে দিল আদর্শ। মৌনতার পানে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আমি এখানে সেদিনের মতো তোমাকে চুমু খেতে আসিনি যে এত মানুষের সম্মুখে সমস্যা হবে।
মৌনতা চমকালো, ভড়কালো, চোখ দুটো বড় হয়ে গেল তার নিমিষে। আদর্শ নিজেও অপ্রস্তুত। আসলে এই মেয়েটার সম্মুখে আসলে কেমন যেন তার মুখে লাগাম থাকে না। অবশ্য ভালোবাসা মানুষটার সম্মুখে যদি তুমি মন উজাড় করে নিজের সকল ব্যক্তিগত, পেশাগত, প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক কথা বলতে না পারো, তবে সে তোমার কেমন ভালোবাসার মানুষ? ভালোবাসার মানুষটার কাছে তোমাকে থাকতে হবে খোলা বইয়ের মতো, যার কাছে নিজের ভেতরে সবটা কারণে অকারণে অকপটে বলতে পারবে, নিজের ভেতরে সকল ভারী ভারী কথা, দুঃখ, কষ্ট সবকিছু ভাগাভাগি করতে নিজেকে হালকা করতে পারবে। তবেই না সে তোমার মানসিক শক্তির কারণ হবে, আর তুমি হয়ে উঠবে তার নিকট বিধ্বস্ত এক প্রেমিক পুরুষ। মানুষ তার জীবদ্দশায় সবচেয়ে ফ্রি থাকে তার ভালোবাসার মানুষগুলোর সাথে। আদর্শর ক্ষেত্রেও বিষয়টা হয়তো তেমনই হয়ে দাঁড়িয়েছে। শখের নারী সম্মুখে আসলেই তার ভিতরে সব উগলে বেরিয়ে আসতে চায়, খোলা বইয়ের মতো ধরা দিতে চায় প্রেয়সীর নিকট। তবে নিজের ভেতরের কথা অকপটে মুখে এনে প্রেয়সীর প্রতিক্রিয়া বরাবরই অপ্রস্তুত করে তাকে। আদর্শ এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল, আসলে আমি তোমাকে সেদিনের জন্য সরি বলতে এসেছিলাম। মৌনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কোন দিন? ওই যে তোমাকে জড়িয়ে ধরে চুমু খেলাম সেদিনের জন্য। আসলে তখন আমি নিজের মধ্যে ছিলাম না, জ্বরের ঘোরে কি করে ফেলেছি, দুঃখিত। মৌনতা লজ্জায় কেমন গুটিসুটি মেরে গেল। এমনি সেই দিনের বিষয়টা নিয়ে সে লাজে মরে যাচ্ছে প্রতি মুহূর্তে, তার মধ্যে আবার এই ব্যাটা এসেছে মনে করিয়ে দিতে। মৌনতা কোনো ক্রমে হাঁসফাঁস করে বলল, ঠিক আছে, আমিও বুঝে নিয়েছি আপনি হুঁশে ছিলেন না, জ্বরের ঘোরে করে ফেলেছিলেন। আদর্শ অবাক হলো। মৌনতা যে এত সহজে তাকে মাফ করবে কল্পনাও করেনি। সেই বহু বছর আগের মাফ এখনো কপালে ঝুলছে, আর 2 দিন আগের করা অন্যায়কে কিনা এত সহজে মাফ করলো। আদর্শ কিছুটা অবাক সুরেই বলল, তুমি মনে করনি কিছু? মৌনতা দৃষ্টি নত রেখে ডানে বামে মাথা নাড়ানো, অস্ফুট স্বরে বলল, না। আদর্শের হৃদয়ে প্রশান্তি অনুভব করলো, আবারও মুখ ফসকে বলে ফেলল, জীবনের চরম ভুলটা বোধহয় এখানেই করলাম। তাহলে তোমার গালে চুমু না খেয়ে ঠোঁটে খাওয়া প্রয়োজন ছিল। মৌনতা তড়িৎ বেগে তাকালো আদর্শর পানে। আদর্শ অপ্রস্তুত হলো আবারও। আমতা করে কিছু বলার পূর্বেই প্রফেসর ঢুকলো ক্লাসে। আদর্শ যেন এই যাত্রায় নিজের অপ্রস্তুত ভাব থেকে বাঁচল। মৌনতার পাশে সিট ছেড়ে দ্রুত গিয়ে সে বসলো ছেলেদের সারিতে, মেহেদি আর রিয়াদের পাশে। দুপুরে তপ্ত রৌদ্র। ক্লাসের জন্য বরাদ্দকৃত সময় আজকের মতো শেষ। কলেজ থেকে কিছুটা হন্তদন্ত হয়ে আজ বেরোলো মৌনতা, পিউ আর ইভা। উদ্দেশ্য আজ ফুচকা খাবে, সেদিন তো খাওয়া হলো না। তাদের ফুচকা খাওয়ায় বাধা সৃষ্টি করলো আদর্শ, রিয়াদ আর মেহেদি, 3 যুবক। তবে আজ তার আর কোনো বাধা মানবে না। যদিও এই দুপুরবেলার বেশিরভাগ ফুচকার দোকানই বন্ধ থাকবে, তবে কলেজ থেকে একটু দূরে একটা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে 2-1টা দোকান খোলা থাকে। মৌনতারা সিদ্ধান্ত নিল আজ সেখানেই যাবে। যেমন ভাবা তেমন কাজ। রাস্তার ফুটপাত ধরে হাঁটা ধরল 3 বান্ধবী। বেশ কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে গেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে। তাদের ধারণা মোতাবেক ফুচকার দোকানও খোলা। এবার আর তাদের পাইকে 3 জনই এগিয়ে গেল দোকানের পানে। মৌনতা হাসি মুখে দোকানিকে বলল, মাম 3 প্লেট ফুচকা দেবেন ঝাল দিয়ে। ইভা নিজের ডান হাতের তর্জনী দ্বারা চোখের গোল গোল চশমাটা ঠেলে দিল, সাবধানী সুরে বলল, মামা হাত ধুয়ে বানাবেন, একটু স্বাস্থ্যকর বাবা। ইভা ফুচকাওয়ালার পাশে দাঁড়ালো, শকুনের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে পর্যবেক্ষণে নামলো ফুচকাওয়ালার ফুচকা তৈরির কার্যক্রমে। প্রয়োজনে লোকটার হাত ধোয়া থেকে শুরু করে প্লেট, শসা, পেঁয়াজ ধুতে বলতে ভুলল না। যদি মেয়েটা পারত তবে হয়তো ফুচকা এবং ফুচকার মশলাগুলো ধুয়ে নিতে বলতো। ফুচকাওয়ালা বেজায় বিরক্ত হলো, ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আপনারা যান, আপনাকেও কাছে ফুচকা বেচুম না। কিন্তু অর্থের মায়ায় তাও বলতে পারল না। ইদানিং বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সময় নিম্ন আয়ের মানুষের নিকট 5 টাকাও স্বর্ণের ন্যায়। এবার দিক নির্দেশনা মেনেই ফুচকাওয়ালা 3 প্লেট ফুচকা বানিয়ে দিল 3 বান্ধবীর হাতে। মৌনতা এবং পিউ দুটো চেয়ার টেনে বসে ফুচকা খাওয়ার উদ্যোগ নিল। তবে ইভা বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ শুরু করলো ফুচকার প্লেটটা। কিঞ্চিত সময় নিয়ে প্লেট পর্যবেক্ষণ শেষ হলে সে মৌনতার পাশের চেয়ারে বসতে দোকানে দেখা মিলল আদর্শ, মেহেদি এবং রিয়াদের। দোকানে ঢুকে মুখ বাঁকালো মেহেদি। ইভার পানে তাকিয়ে তিরস্কার করে বলল, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? হাইজেনিকের বাচ্চার যে আজ আনহাইজেনিক স্থানে দেখা মিলছে। এবার বুঝতে বাকি রইল না মেহেদি কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছে। তবে মেয়েটা উত্তর দিল না কোনো। তার এই মুহূর্তে ধ্যান গান যে সব ফুচকার ভিতরে। এত বড় হয়েছে কিন্তু বাবার চাপে পড়ে এখনো ফুচকার স্বাদ নিতে পারেনি। এর থেকে আফসোসের আর কি হতে পারে। ইভা প্লেট থেকে একটা ফুচকা হাতে তুলে মুখে পড়ল। বাহ, কি স্বাদ! টক আর ঝালের মিশ্রণে সত্যি অভূতপূর্ব এক স্বাদের উৎপত্তি ঘটিয়েছে। আর সেই স্বাদ থেকে কিনা এত বছর বঞ্চিত ছিল ইভা। আহ, ভাবতেই আফসোস হচ্ছে। মেহেদি ভ্রু কুচকালো। সে যে এত বড় একটা কথা বলল, মেয়েটা উত্তর দিল না কোনো। মেয়েটা কি তবে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? এত বড় সাহস এই হাইজেনিকের বাচ্চার?
মেহেদি একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল ইভার পাশে। আদর্শ এবং রিয়াদও ইতিমধ্যে মৌনতার পিউয়ের পাশে বসে পড়েছে। মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভার পানে, নাক মুখ কুচকে শুধালো, স্বাস্থ্যকর আপা হঠাৎ অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন কেন? ইভা আরেকটা ফুচকা মুখে পুড়তে পুড়তে জবাব দিল। লোভে পড়ে। মেহেদি অবাক হলো, যেন অবাক সুরে বলল, তুমি হাইজেনিকের বাচ্চা, পাপা কি পারির সাথে সাথে একটা লোভী মহিলাও, জানা ছিল না তো? মেহেদির কথা ইভা তার পানে তাকালো এক পলক, অতঃপর আবারও মনোযোগ দিল ফুচকায়। এদিকে আদর্শ চুপচাপ বসে আছে মৌনতার পাশে, তাকিয়ে দেখছে মৌনতার পানে। মেয়েটাকে যত দেখে ততই যেন তৃষ্ণা বেড়ে যায়। ইচ্ছে করে পুতুলের সর্বক্ষণ দৃষ্টির সম্মুখে বসিয়ে দেখে যেতে পারত, তবে বোধহয় হৃদয়ে একটু শান্তি লাগত। মৌনতা আর চোখে বার কয়েক তাকালো ছেলেটার পানে। বিচক্ষণ ভঙ্গিতে অবলোকন করলো ছেলেটা তার পানে তাকিয়ে আছে নাকি ফুচকার। পরে দেখা যাবে ফুচকার দিকে লোভ দিয়ে দিবে আর তার পেট খারাপ করবে। না, অত ঝুঁকি নিয়ে তার কাজ নেই। আদর্শ যেদিকে তাকিয়ে থাক না কেন, তাকে মৌনতার ফুচকা সাধা উচিত, অন্তত ভদ্রতার খাতিরেও সাধা উচিত। মৌনতা নিজের ফুচকার প্লেট এগিয়ে দিল আদর্শের পানে, নমনীয় কণ্ঠে বলল, নিন খান। জ্বরের তেজে মুখের অবস্থা কাহিল। আদর্শের রুচি একদম নেই। ঝালযুক্ত খাবার মুখে পড়লে জিহবা ছ্যাদ করে ওঠে। খাওয়ার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও একটা ফুচকা তুলে মুখে পড়ল আদর্শ। যতই হোক প্রেয়সী সেধেছে, তাকে আর ফেরানো যায়? তবে ফুচকা মুখে দিয়ে বাঁধল প্রধান বিপত্তি। জিহবায় যেন আগুন জ্বলে উঠল মুহূর্তে। প্রেয়সীকে ফিরিয়ে না দিতে পারলেও এবার জিহবায় ফিরিয়ে দিতে চাইছে তার ফুচকাকে। এত ঝাল! নাকের জলে চোখের জলে একাকার অবস্থা, তবুও মুখ থেকে ফুচকা ফেলল না আদর্শ। জিহবার বিপক্ষে গিয়ে ভালোভাবে না চিবিয়ে গিলতে নিলে বাঁধল গলায়। খুক করে কেসে উঠল ছেলেটা, হকচকিয়ে উঠল মৌনতা। ফুচকার প্লেট রেখে ব্যস্ত হলো ছেলেটাকে নিয়ে। দ্রুত নিজের ব্যাগ ঘেটে একটা মিনারেল ওয়াটার বোতল বের করে বাড়িয়ে দিল আদর্শের পানে। ছেলেটা লুফে নিল বোতলটা, বোতলের ছিপি খুলে তড়িৎ বেগে গলায় পানি ঢাললো। তবুও যেন স্বস্তি পেল না, কাশি থামল না আদর্শের। রিয়াদ হাতছাড়া করতে চাইল না এই মুহূর্তটা। বন্ধু মরুক, কিন্তু তার আগে প্রেমটা হোক তার। রিয়াদ ব্যতিব্যস্ত হলো, তবে এগিয়ে গেল না আদর্শের পানে, বরং মৌনতার পানে তাকিয়ে বলল, ওর মাথার পিঠে হাত দিয়ে আলতোভাবে চাপ্পড় দাও। মৌনতা ভ্রু কুচকালো। রিয়াদকে বলতে উদ্যত হলো। আপনি নিন। কথাটা বলতে গিয়েও থেমে গেল মৌনতা। আদর্শের কাশি আরও বেড়ে গেছে, চোখ দুটো বড় বড় করে ফেলেছে। ছেলেটাকে ইচ্ছে করে কাশি বাড়িয়ে দিল নাকি? মাত্রই তো কম কাশি ছিল, চোখ দুটো ঠিকঠাক ছিল না। অত ভাবার সময় নেই, আগে আদর্শকে ঠিক করা প্রয়োজন। মৌনতা একজন ভবিষ্যৎ ডাক্তার। একজন ডাক্তারের প্রথম ধর্ম হলো কোনো ধরনের বাজবিচার না করে আগে তার সম্মুখে থাকা রোগীর চিকিৎসা দেওয়া, তারপর অন্য কিছু। মৌনতার ভাবল না, কিন্তু ইতস্তত নিয়েই হাত রাখলো আদর্শের পিঠে। আলতোভাবে চাপড় দিতে দিতে বলল, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রিয়াদ হাসলো আদর্শের পানে তাকিয়ে। সকলের অগোচরে চোখ মেলে বাঁকা হাসলো, অতঃপর তাকালো পিউয়ের পানে। মেয়েটা নিতান্তই ভীষণ লাজুক। এই যে তার পাশে এসে একটু বসেছে বলেই কেমন আড়ষ্ট ভঙ্গিতে মাথা নিচু করে বসে রয়েছে। রিয়াদ গলা খাকারি দিল। পিউকে আরেকটু আড়ষ্ট বাঁধতে বলল, আমি কি একটা ফুচকা নেব তোমার প্লেট থেকে? সত্যি সত্যি মেয়েটা আড়ষ্ট হলো। এভাবে কেউ কিছু চাইলে ফিরিয়ে দেওয়া যায়? তা যদি হয় আবার খাবার কিছু। এলোমেলো দৃষ্টি ফেলল পিউ। হাতের প্লেটটা রিয়াদের পানে একটু এগিয়ে দিয়ে বলল, নিন। রিয়াদ মুচকি হাসলো, হাত বাড়িয়ে একটা ফুচকা নিল প্লেট থেকে। আর মেহেদি, সে তীক্ষ্ণ দৃষ্টিতেই অবলোকন করছে আদর্শ আর রিয়াদের কার্যকলাপ। ভাবে সাবে ভালো ঠেকছে না একটারও। তার দুই বন্ধু কি অবশেষে নারী চক্রে ফেসে গেল? বন্ধুদের নিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো মেহেদি। আনমনে ইভার প্লেট থেকে একটা ফুচকা তুলে মুখে পড়ল। সাথে সাথে তার উপর ধেয়ে এলো ঘূর্ণিঝড়ের প্রকোপ। ইভা তেতে উঠল টর্নেডোর ঘূর্ণন বাতাসের ন্যায়। জাজালো কণ্ঠে বলল, এই আনহাইজেনিকের বাচ্চা আমার ফুচকা কেন নিল, তাও হাত না ধুয়ে? মেহেদি চমকালো, ভরকে গিয়ে তাকালো ইভার রণচণ্ডী ধারণ করা রূপের পানে। মনে হচ্ছে মেয়েটা এখন ফুচকা না খেয়ে ওকেই চিবিয়ে খেয়ে ফেলবে। আমতা আমতা শুরু করলো মেহেদি। কোনো রকমে মুখের ফুচকাটা চিবিয়ে চিবিয়ে গিলল। স্বাদটা ভালো, আরেকটা খেতে ইচ্ছা হচ্ছে। মেহেদি বেহায়ার মতো প্লেট থেকে আরেকটা ফুচকা হাতে তুলে নিল। জোরপূর্বক হেসে বলল, একটা খেলে নাকি পানিতে পড়ে, তাই আর একটা নিলাম। ইভা অগ্নিদৃষ্টিতে তাকালো মেহেদির পানে, দাঁতে দাঁত চেপে বলল, বেহায়া, অস্বাস্থ্যকর, অসভ্য, বদমাইশ ছেলে। মেহেদি তাড়াতাড়ি হাতের ফুচকাটা মুখে পড়ল। আবারও মেয়েটার প্লেটের প্রাণে হাত বাড়িয়ে বলল, আরেকটা নেই। ইভা মুখ ঝামটা দিল মেহেদিকে। উল্টো ঘুরে লুকিয়ে ফেললো ফুচকার প্লেটটা। আগে ফুচকাগুলো শেষ করা যাক, তারপর নয় এটাকে দেখা যাবে। নয়তো এই বদ ছেলেটাই তার সব ফুচকা শেষ করে দিবে। ইভা ঘুরে যেতে মেহেদি অসহায় দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। বার কয়েক উকিঝুঁকি মেরে হতাশ কণ্ঠে ফুচকাওয়ালাকে বলল, মামা, আমার জন্য এক প্লেট ফুচকা বানান।
রাতের আধারে সিক্ত চারিপাশ, তবে শহরের বুকটা প্রজ্বলিত কৃত্রিম আলোর ঝলকানিতে। যানবাহনের বিরক্তিকর ধ্বনি কিছুটা কমতে শুরু করেছে, যদিও পুরোপুরি কমেনি এখনো। মৌনতা বসে রয়েছে তার পড়ার টেবিলে, মন দিয়ে পড়ছিল। হঠাৎ করেই তার টেবিলে রাখা মোবাইলটা প্রবল ঝংকার তুলে বেজে উঠল। মৌনতার মনোযোগে ব্যাঘাত ঘটল। বইয়ের থেকে দৃষ্টি সরিয়ে মোবাইলের দিকে তাকালো, দেখলো আদর্শের নামটা জলজল করছে দৃঢ় অক্ষরে। মৌনতার হৃদয়টা ধক করে উঠল। ছেলেটা সেদিনের পর অনেকবার কল করেছে, কিন্তু মৌনতা নিজের লজ্জায় আর ধরেনি আদর্শের কল। কিন্তু আজকের বিষয়টা ভিন্ন। দিনের অর্ধভাগ আজ তারা একসাথেই কাটিয়েছে। মৌনতার খুব করে ইচ্ছে হলো আদর্শের কল ধরতে, একটু কণ্ঠস্বর শুনতে ছেলেটার। এবার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিল মেয়েটা। কল রিসিভ করলো সে। মোবাইলটা কানের কাছে নিয়ে নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। মৌনতার সালাম প্রদানের প্রায় সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো আদর্শের কণ্ঠস্বর। কিছুটা উৎফুল্ল কণ্ঠে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। যাক, অবশেষে ধরলে আমার কল। মৌনতা অস্ফুট কণ্ঠে উত্তর দিল, কি করছিলে? পড়ছিলাম। বাহ, এত পড়াশোনা শুরু করলে কবে থেকে? আগে তো একদমই পড়তে চাইতে না। যেদিন আপনি নিজের লেভেল দেখালেন সেদিন থেকে। মৌনতার উত্তর শুনে চুপ হয়ে গেল আদর্শ। হাসলো মৌনতা, তাচ্ছিল্যের স্বরে বলল, চুপ হয়ে গেলেন যে? দীর্ঘশ্বাস ফেলল আদর্শ, মলিন কণ্ঠে বলল, আমি জানি অতীতে আমি ভুল করেছি। সে ভুল কি মাফ করা যায় না মৌনতা? মৌনতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কানে মোবাইল নিয়ে এগিয়ে গেল জানালাটার নিকট। বাইরে অন্ধকারের পানে তাকিয়ে আনমনে জবাব দিল, কি তুমি কি মাফ করেছো আমাকে? জানি না। সত্যি কি জানো না, নাকি জেনেও এড়িয়ে যেতে চাইছো? আপনি যা মনে করবেন তাই। কথাটা বলে একটু থামলো মৌনতা। বাইরের আধারের পানে দৃষ্টি রেখেই বলল, যে ভুল বিস্তর এক সময় নিয়েছে কারি, দিয়েছে দহন, বাড়িয়েছে জ্বালা, চাইলেই কি সম্ভব সে ভুলের মার্জনা? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।